রাত তখন ৩টার পরে। আমি যাই নামাজে বসা, অল্প কিছুক্ষণ নামাজ পড়ে একটু বিশ্রাম করছিলাম, চুপচাপ বসে আছি। বদভ্যাস, আয়নার দিকে তাকিয়ে থাকা। ওই সময় মোবাইল ফোনে একটা টেক্সট মেসেজ আসে। মেসেজটা ছিল ডিএ আরাফাতের। ডিএ আরাফাত আমাকে বলল আমি কি তাকে আজ, মানে এখন রাত পার হওয়ার পরের যে দিন, এই দিন তাকে ওই নির্দিষ্ট সময় দিতে পারবো কিনা। আমি তখন তাকে বললাম যে খুব আর্জেন্ট। সে আমাকে বলল এর চেয়ে বেশি আর্জেন্ট, যতটুকু আর্জেন্ট মনে হলে আমি আসবো তার চেয়ে বেশি আর্জেন্ট, এটুকু সে আমাকে বোঝালো। তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে। আমি তার সাথে তার একটা প্রাইভেট কারে আমরা দুজন যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি জানি না। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল যে চলো একসাথে যাই, আমি তোমাকে দেখাই। এর আগে কিছু জিনিস আমার নিজেরও জানা দরকার। আমাদের এই প্রাইভেট কারটা এটা এমন একটা জায়গায় গেল, প্রায় ঘন্টাখানেক এমন জায়গায় গেল, আমি কখনো হাইওয়েতে অল্প কিছু সময়ের জন্য, তো কখনো আবার পার্শ্ববর্তী রাস্তায়। এখন আমি বারবার দেখছিলাম সে তার নোট করার মতো যে ডায়েরিটার সাথে থাকে তার, এটা বারবার দেখছিল, বারবার ফোন দেখছিল, দুটো একই টাইমে বারবার দেখছিল। মানে সে কোনো কিছুর ঠিকানা হয়তো সে খুঁজে বের করার চেষ্টা করছে। ঠিকানাটা বের হলো কিনা আমি জানি না, কিন্তু একটা জায়গায় যে গাড়িটা থামলো, যে জায়গায় গাড়িটা যে থামলো, এটা অনেক বেশি পুরাতন গোরস্থান। এটা মানে বের হবার পরে, গাড়ি থেকে বের হবার পরে শুনশান নীরব চারপাশ। অনেকটা দূরে মনে হলো যে ওইটা নদী, কিন্তু নদী না, ওইটা হবে একটা বড় খাল বা বড় পুকুর, যেটা বুঝতে পারছিলাম না তখনও আমি। মাটির রাস্তাটা ঘাসে বিছানো, ডান দিকে গোরস্থান। গাড়িটা এখানে আসলো। গোরস্থানের সামনে হেঁটে হেঁটে গেলাম, দেখলাম যে গোরস্থানের অপোজিট পাশে একটা কমপ্লেক্সের মতো জায়গা, মানে একটা 2 তলা ফাউন্ডেশন, বোঝা গেল যেটা একটা মাদ্রাসা। তো গোরস্থানের ভেতরে ডিএ আরাফাত আমাকে নিয়ে ভেতরে গেল। আমি ডিএ আরাফাত না বলে ডিএ বলি আপনাদের জন্য সুবিধার জন্য। তো ডিএ আমাকে নিয়ে গোরস্থানের ভেতর ঢোকার পরে আমি দেখলাম যে সে ধীরে সুস্থে এদিক ওদিক তাকিয়ে প্রত্যেকটা স্টেপ সে পর্যবেক্ষণ করছে। মানে এক কদম সামনে আগে তো চারপাশ ভালো করে স্ক্যান করে, এক কদম সামনে আগে তো চারপাশ ভালো করে স্ক্যান করে। আমি তখন তাকে যখন জিজ্ঞেস করলাম ঘটনা কি, সে বললো যে দাঁড়াও আগে দেখি, আগে আমি নিজে বুঝি। কিছুক্ষণ পরে সে এমন একটা জায়গায় গিয়ে থামলো, যে জায়গাটাতে সে এর আগেও স্ক্যান করেছিল, মানে তার মতো করে সে, মানে স্ক্যান বলতে সে চারপাশে তাকাচ্ছিল ভালো করে, দেখার মতো করে। কিন্তু পরবর্তীতে আবার ফেরত আসলো। ওই জায়গাটা কিন্তু সে পার করে গিয়েছিল, একরকম আমাকে ডিঙ্গিয়ে গেছে, ধাক্কা মেরে গেছে। গেল 3টা কবর পাশাপাশি, 3টা কবর, মাঝখানে কবরটা মনে হয় যে নতুন করে মাটি দেওয়া, কিন্তু বাকি 2টা কবর যেটা বোঝা যায়, কারণ মাটি দেবে গেছে এবং হালকা বৃষ্টির পানি জমে থাকার কারণে একটু ভাসা তেল দেখা যায়। সে ওই কবরের মাঝখানের ওই কবরটার পাশে যে দাঁড়ালো, আমি যতটুকু বুঝতে পারলাম যে ঠিক পায়ের দিকে। তো সে সেখান থেকে আবার আমার দিকে ঘুরে তাকায় এবং একটা মাপ নিয়ে সে যেই জায়গাটার মধ্যে যে দাঁড়ায়, সে আমাকে বললো যে তুমি গাড়িতে যাও, গাড়িতে গেলে বেশ কয়েকটা জিনিস পাবে, নিয়ে আসো। আমি বললাম কি জিনিস? সে বললো এখানে আমরা ঘুরবো একটু। আমি তখন বললাম যে এটা আরেকজনের এলাকা, চিনি না, জানি না কোন জায়গায়, এ ঘোরাঘুরি করলে আরো বড় বিপদ, তার উপরে এটা গোরস্থান। সে আমাকে বললো যে তুমি যাও, তুমি নিশ্চিন্ত থাকো। এখন আমি তার উপর দিয়ে যে কথা বলবো, ওই অবস্থাটা কিন্তু আমার এখনো নাই। আমি তার কাছে, তার ওই কথা শোনার পরে গাড়িতে যাই, গাড়ি থেকে নিয়ে ওই জিনিসপত্র নিয়ে জিনিসপত্র বলতে ছোট শাওল আর কি, আর ছোট বেলচা নিয়ে আসি। সে ওটা খুললো এবং সে তার হাত ঢুকালো, কি জানি খুঁজছে সে। এখন আমি জানি না যে সেখানে কি খোঁজার জন্য এসছে। তারপরে হঠাৎ করে সে আমাকে বললো যে বুঝতে পেরেছি। সাথে সে উঠে ওই মাঝখানে কবর বরাবর যায়,
যে কবরের যে ঠিক পায়ের জায়গা থেকে সে হেঁটে কিন্তু এই জায়গায় এসেছিল মাপ নিয়ে। সে আবার এখানে যায়, ভালো করে মাপ নিল, মাপ নিয়ে সে আবার এসে আরেকটু ডান দিকে চাপিয়ে কয়েক আঙ্গুল সরিয়ে যেয়ে আবার খুঁড়তে শুরু করে। কিন্তু এবার যেভাবে খুঁড়তে শুরু করে সেটা মনে হবে যে আপনি একটা পাইপ ঢুকাবেন কিছুটা ত্রিকোণ অ্যাঙ্গেলে, এমনভাবে সে খুঁড়তে শুরু করে। এরপরে সে যে খুঁড়তে খুঁড়তে সে যদি কিছু একটা পায়, হাত দেয়, পায়, জিনিসটা তার হাতের ভেতরে। আমার কাছে মনে হলো যে পেতলের কুপির মতো কোনো কিছু। আমি স্পষ্ট খেয়াল নেই, আমার স্পষ্ট খেয়াল নেই ভিতরে কোনো কিছু। এটা সে তাড়াতাড়ি সে তখন কোট পরা, ব্লেজার টাইপের, তো সে এটা তার পকেটে ঢুকিয়ে নিল। শরীরে মারা লাগলো না কি লাগলো তার দেখার দরকার নেই। এবং ওইখান থেকে সে উঠে দাঁড়ায়, মানে মাটিটা আমরা ঢুকিয়ে দিইনি। সে এবং হেঁটে আমি গাড়িতে উঠলাম, গাড়ি চলতে শুরু করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম ঘটনা কি। সে আমাকে বলল, তুমি আগামীকাল আমাকে একটু সারাটা দিন সময় দিতে পারবে? আমি বললাম ঘটনা কি? সে বললো, তুমি আমাকে আগামীকাল সারাদিন সময় দাও, আগামীকাল সারাদিন সময় দেওয়ার পরে তুমি বুঝতে পারবে এবং তাকে বলবে যে আমার এবং তোমার তার সাহায্য খুব দরকার। কথাই ঢুকুই তাকে বলতে কি জানেন, দিগন্ত তারার কথা সে বলল। এই মাঝ রাস্তার ভেতরে আমি তার সাথে আর বেশি কথাবার্তা বলিনি। আমি বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি কোন জিনিসটা যে সে এখান থেকে উদ্ধার করলো বা দেখলো, বা যেটা তার এখন পকেটে কি জিনিস। তার কথা হচ্ছে একটাই, যে সে তার একটা প্রশ্নের উত্তর পেয়েছে, এটা প্রমাণ করে যে সে আসলেই অসুস্থ। কিন্তু কার দ্বারা অসুস্থ সেটা কিন্তু প্রমাণ হয়নি। আমি বললাম কার দ্বারা অসুস্থ, কি মানে কি? সে তখন আমাকে বললো আগামীকালকে তুমি আমাকে সময় দাও, তারপরে সব কিছু জানবে। তো অত বেশি কৌতূহল সব কিছু নিয়ে রাত তো কাটালাম। কিন্তু আমি আমার কথাটা বলি। আমি বলেছিলাম না যে যখন আগের দিন রাতে আমাকে সে মেসেজ দেয়, আমি জানামাজে বসা, আমি আল্লাহু আকবরের পরে আর অন্য কোনো কিছু মনে করতে পারছিলাম না কোনোভাবেই। না আয়াতুল কুরসির প্রথম শব্দ, না সূরা হাশরের শেষ 3 আয়াত, বা আমরা যে 7টা সূরা প্র্যাকটিস করি এবং যে কয়েকটা আয়াত আমরা প্র্যাকটিস করি, আমি একটাও মনে করতে পারছিলাম না। এমনকি সে দেয় যে খুব সহজ তাসবিহগুলো পর্যন্ত বলতে পারছিলাম না, কারণ আমার মাথায় আসছিল না, আমার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। আমি এরকম সিচুয়েশনে বারবার পড়েছি, কোনো মতে মনে আসে না, কোনো কিছু তো কাজ হয় না। দেখে তো পড়া যায়, কিন্তু বন্ধ করার পর পরে মনে করতে গেলেও মনে হচ্ছে না, কোনোভাবেই না। তো সেই জন্য আমি ওইভাবে বসা, চুপচাপ বোঝার চেষ্টা করলাম যে ভুল তো কোথাও না কোথাও হতে পারে। এই জন্য অনেক তবা করলাম, কিন্তু বারবার তবা করতে আসলে লাভ নেই। তবা করার মতো তবা করা লাগে, তাই না? সকালবেলা আমরা বের হলাম, গাড়িটা আসলো, তার গাড়িতে উঠলাম, সে নিয়ে গেল। এতক্ষণ চলার পরে যেই জায়গাটা যে গাড়িটা থামলো, ওই সীমারেখার ভেতরে ঢুকতে ঢুকতে আমি বুঝতে পারছিলাম, ওই 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 এলাকার মূল রাস্তা দিয়ে ঢোকার সময় আমি বুঝতে পারছিলাম, আমি আন্দাজ করতে পারছিলাম, আমার মনে হচ্ছিল যে ওই জায়গায়। এবং ঠিকই একটা মানসিক হাসপাতালের সামনে গাড়িটা থামে। এবং মানসিক হাসপাতালে আমি বাইরে থেকে দেখেছি, ভেতরে আমি ঢুকিনি, এটা আমার প্রথমবার। তো মানসিক হাসপাতালে গেলে তখন বুঝতে পারবেন যে একটা মানুষের অবস্থা কি হতে পারে। আমি তাকে ফলো করে যাচ্ছি, তার পেছনে পেছনে। সে আমাকে শুধু আস্তে করে বলল, আমি শুধু চাই তুমি অবজার্ভ করো। এ কথা বলার পরে সে সম্ভবত ওইখানকার কোনো একজন ডক্টরের সাথে, বোঝা গেল, কারণ তার চেম্বারের ভিতরে সে একা ঢুকেছে, আমি চেম্বারের বাইরে, এবং হাসপাতালের যে করিডোর যেরকম হয় সেরকম, মানে যে অবস্থাটা হয় সেরকম। আমি বাইরে অপেক্ষা করছি তার জন্য। সে তার মতো কথাবার্তা বলে তাকে সহ বের হয়ে আবার আরেক জায়গায় গেল, আমি তার পেছনে পেছনে। একজন পেশেন্টের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওই পেশেন্টের কাছে যাওয়ার আগে যে অবস্থাটা বলি, ওই পেশেন্টকে অন্যান্য সমস্ত পেশেন্টের সাথে রাখা, মানে তাকে আলাদা করে রাখা হয় নাই, আলাদা করে রাখার মতো ব্যবস্থাও নেই। তো তাকে অন্যান্য সমস্ত পেশেন্টের সাথে রাখা, কিন্তু
মানে যে জায়গায় আমরা যে দাঁড়াবো এখানে মানুষজন দাঁড়িয়ে আছে, তারা সবাই সুস্থ মানুষ, সবল মানুষ, কিন্তু তাদের মস্তিষ্কটা ঠিক নেই। তাদেরকে মানুষ বলে পাগল, কিন্তু আমরা বলি তাদের মেন্টাল ইস্যু দেখা দিয়েছে। একবার এটা সলভ হলে এরা আবার সুস্থ, এরা নিজেকে চিনতে পারবে, জানতে পারবে। এই লোকগুলো চেহারার দিকে তাকিয়ে দেখছিলাম, কেউ একটু সুন্দর, কেউ একটু বেটে, কেউ একদম অনেক লম্বা, কেউ একটু বেশি মোটা, এক একজন এক এক রকম। এখন ভেতরে ঢুকে দুজন লোক ভেতরে গেল, ভেতরে ঢুকে পরে আবার আসলো, আসার পরে আবার আমাদেরকে নিয়ে ঢুকলো, এবং এই যে আমাদেরকে নিয়ে যে ঢুকলো বাকিদেরকে সরিয়ে দিল, এবং ডাক্তাররা তাদেরকে কি সুন্দর ম্যানেজ করতে পারছিল, এটা দেখে আমি অবাক হই যে ডাক্তারদের কথা তারা খুব সুন্দরভাবে শুনছিল, ডিস্টার্ব করছিল না। এমনিতে লোক ছিল সাথে অনেক, এবং এই লোকগুলোর সাথে হেঁটে হেঁটে, এই যে ওয়ার্ড, এই লোকগুলোর সাথে হেঁটে হেঁটে যে এই জায়গাটার দিকে আমাকে নিয়ে যাচ্ছে, ওই জায়গাটার দিকে যাবার আগে আমি স্পষ্ট টের পাচ্ছিলাম যে ওই দিকে এমন কেউ আছে যে এখন টের পাচ্ছে যে আমি তার দিকে যাচ্ছি, আর আমিও টের পাচ্ছি ওইখানে গিয়ে জানি বসা। কে বসা আমি জানি না, আমি যত আগাই তত ওই শক্ত প্রেজেন্সটা আমি টের পাচ্ছিলাম, এবং আমার কান রীতিমতো গরম হয়ে ওঠে। ওই হাঁটতে হাঁটতে, বেখেলে হাঁটতে হাঁটতে আমি আরেকজনের শরীরের উপর যেয়ে পড়ি। তো পড়ার পর পরেই সম্বিত ফিরে পেলাম। তারপরে আমাকে একটা বেডের সামনে নিয়ে গেল। ওই বেডে একটা মানুষ শুয়ে আছে, বসা না, বাঁধাও না, কোনো কিছু না, আরামসে শুয়ে আছে। ডাক্তারটাকে ডাকলো, তার নাম ধরে ডাকলো, কিন্তু আমি তাকে তো শুয়ে থাকতে দেখছি না। কারণ কি জানো, তাকে সবাই দেখছে বেডের উপরে শুয়ে থাকতে, আর আমি তাকে দেখতে পাচ্ছি কি সে বেডে শোয়া, কিন্তু তার নিচে সে যে জায়গাটা, মানে তার বেডের যে জায়গা, তার শরীরের অংশটা বেডের সাথে লাগার কথা, সেই জায়গাটা চারপাশে অদ্ভুত অদ্ভুত বড় বড় আকারের, মানে মাংস খাওয়া পোকা। একে তো এতক্ষণে খেয়ে ফেলার কথা, যদি এত পোকা আমি দেখতে পাচ্ছি তখন ওই জায়গাতে। এবং সেই পচা মাংসের যে দুর্গন্ধ, ওইটা পর্যন্ত সব কিছু আমি গন্ধ পাচ্ছি, কিন্তু সবার রিয়াকশন একদম ঠিক। তার মানে আমি শুধু দেখতে পাচ্ছি, আর কোনো কিছু না। তো সেই ব্যক্তি লুঙ্গি পরা এবং একটা পোলো শার্ট পরা, তাকে ওঠানো হলো। বয়স আনুমানিক 45-এর কাছাকাছি, কিন্তু তাগড়া লোক, এখনও তাগড়া লোক। মিলিটারি ট্রেনিং ছিল অনেক আগের, তো সম্ভবত কোনো অফিসের ছিলেন বা কোনো কিছু। কথাবার্তা হলো, সব কিছু হলো। 45 পার হওয়ার লোক, কিন্তু তারপরও বোঝা যায় না কথাবার্তাতে। তারা কথাবার্তা বলছে, সবই করছে, মানে এক মুহূর্তের জন্য মনে হয় না এই লোক অসুস্থ। কিন্তু এই লোক যখন নিজে নিজে কথা বলতে বলতে উঠে বসলো, মানে তার ঘুম থেকে সে যখন উঠলো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার পিঠে যে জায়গাটা শিরদাঁড়া, আমাদের শিরদাঁড়ার আকার যেরকম, এইভাবে এক্সট্রা একটা শিরদাঁড়া তার পিঠে লাগানো, বাইরের দিক দিয়ে তার পিঠে এক্সট্রা একটা শিরদাঁড়া লাগানো, যেটা নড়াচড়া করছে অনেকটা সাপের মতো। আমার দিকে তাকালো লোকটা, আমি দেখতে পেলাম কি এই শিরদাঁড়াটা নিচ থেকে যেন চার্জ হচ্ছে, এটা ঢেউ খেলে উঠলো, ঢেউ খেলে উঠে ঢেউটা ঠিক ঘাড়ের যেখানে এসে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়া মাত্রই ঠিক একজন পজেসড ব্যক্তির মতো প্রথমে জাগ্রত অবস্থায় নাক ডেকে উঠল। সে নাক ডাকা দেয় তারা এরকম, আরো জোরে নাকটা ডেকে উঠলো, এবং চোখ একটু উল্টে সাদা হয়ে গেল, পুরোপুরি না, এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। জোরে জোরে যখন নিঃশ্বাস নিচ্ছে, তখনই ডাক্তাররা আবার তাকে ধরলো, মানে ডাক্তার বলতে তার সাথে যে যারা ছিল, ডাক্তার না, তারা আবার তাকে ধরলো। এবং এখন তো তাকে থামাতে পারছে না, 4-5 জন ছিল, আরো লোক লাগলো।
এখন যে খিচুড়িটা তার শুরু হয়েছে, সমস্ত কিছু শুরু হয়ে গেল, তাকে যতক্ষণে শান্ত করলো সবাই, ওই সময় তার তো খিচুড়ি দেখছে সবাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি জানেন, তার চেহারা চেঞ্জ হয়ে গেছে, তার শরীরের রং বদলে গেছে, রীতিমতো পিতলের মতো হয়ে গেছে শরীরের রং, তার লুঙ্গি খুলে গেছে, লুঙ্গির বদলে তার যেই জায়গাটা লজ্জায় ঢেকে থাকার কথা, সেই জায়গাটা রীতিমতো মনে হচ্ছে মানে পাথর দিয়ে কে জানি ঢালাই করে ফেলেছে তাকে ওই জায়গাটা। এবং উপরের যে অংশগুলো কেমন জানি মনে হচ্ছে যে পিতলের উপরও আরো বেশি তেল দিয়ে যেন এটাকে মানে আরো বেশি মানে তেজের মতো দেখাচ্ছে, পিতলের উপরে তেল দেওয়ার মতো এরকম একটা অবস্থা। এবং তার চেহারা, যে চেহারাটা মানুষ একজন বাঙালির, তার ওই চেহারা বদলে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার চোখগুলো বেরিয়ে গেছে, তার নাক মানে মারাত্মকভাবে চ্যাপটা কিন্তু বড় হয়ে গেছে, তার ঠোঁটগুলো মারাত্মকভাবে ফুলে গেছে, যেন এক ভয়ঙ্কর দর্শন আফ্রিকান ডিএনএ তার ভেতরে। ভয়ঙ্কর দর্শন আফ্রিকান ডিএনএ মানে বোঝাতে পারবো না, মনে হবে যেন এটা একটা গরিলা, ফেসটা পশম ছাড়া গরিলা। এবং লোকটার এই পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাকিরা তো দেখে না। কারণ আমি তখন বুঝতে পারলাম, কারণ এই যে আমি লোকজনকে দেখতে পাচ্ছি সবাই যে পোকামাকড়ের উপরে হাঁটছে, পোকামাকড়ের উপরে তারা তাকে যেতে ধরে রেখেছে। পোকামাকড় থাকলে তো কেউ যেতে ধরবে না, তার মানে শুধু আমি দেখছি, অন্য কেউ না। সে শুয়োরের মতো ঘট 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 করতে শব্দ, কিছু সময় শব্দ করলো, এরপরে সুন্দরভাবে হাসতে শুরু করলো। এবং হাসতে 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 সে বলতে লাগলো একদম স্বাভাবিক বাঙালির মতো, কিন্তু একটু নাকি কণ্ঠে। সে বলতে লাগলো যে ঠিকানা দিয়েছিলাম ওই ঠিকানা মতো গিয়েছ না, গিয়ে কি পেলে? দাও দাও দাও, আমার কাছে দাও, ওদেরকে বলো আমাকে ছাড় দে, তোমার সাথে আমার অনেক কথা। তোমার বিশ্বাস হয়নি যে আমি এখানে, এখন বিশ্বাস হয়ে গেল তো? এবং যাকে নিয়ে এসছো সেও তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে আমি এখানে এসেছি, আমি এইখানে। ওই জিনিসটা আমাকে চালিয়ে দিতে পারো, আর ওই জিনিসটা চাইলে তুমি তোমার কাছেও রাখতে পারো। আমি শুধু এটা তোমাকে বললাম, এবার ভেবে দেখো, আমি যদি এখানে নাই থাকি তাহলে আমি জানলাম কিভাবে? আমি কিন্তু ওইখানে যে পৌঁছাইনি, আমি দেখেছি, এই জন্যই আমি তোমাকে সেই খবর দিলাম। পেয়ে গেলে তো? বিশ্বাস হয়? বিশ্বাস হয় তো? বিশ্বাস না হয় না, যাকে নিয়ে এসছো তাকে জিজ্ঞেস করো। তারপরে সে ডাক্তারের উদ্দেশ্যে বলল যে ডাক্তার, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে একটা রুটি আর 1 কাপ চা এনে দাও। তো ডাক্তাররা তো তার সাথে সেইভাবে ট্রিট করতে লাগলো, ঠিক যেইভাবে রোগীকে ট্রিট করে ঠিক সেইভাবে। ডাক্তার তাকে বলে হ্যাঁ তোমাকে তোমার খাবার দিয়ে দেওয়া হবে, কিন্তু ওই একটা রুটি এবং 1 কাপ চা, এই কথাটা বলার সময় সে কিন্তু আমাকে ইঙ্গিত করে কথাটা বলেছিল। এই যে 2 মিনিটের যে ঘটনা, ডিএ কিন্তু খুব ভালো করে অবজার্ভ করছিল সব কিছু একদম। ডিএ কিন্তু তার কথার উত্তর দেয়নি। আমার দিকে যে সে 2-3 বার তাকিয়েছে সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি শুধু তাকিয়ে দেখছি, এর বাইরে অন্য কোনো কিছু না। আমি এটুকু শুনি যে ডিএ সেই রোগীকে, সেই ব্যক্তিকে বলছিল, তোমার জন্য খুব ভালো খবর আছে যে তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব, আরো ভালো এক জায়গায় তোমার ট্রিটমেন্ট হবে। আজ একটু পরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, সুতরাং তোমার চা এবং রুটি খাওয়ার কোনো দরকার নেই, তোমাকে আমরা বিরিয়ানি খাওয়াবো। তো লোকগুলো যে তাকে যেতে ধরে রেখেছে, ওই সময়ও তার যে শরীরের শক্তিটা, তার যে শরীরে একটা পাম্প করা শক্তি, এটা ওই লোকজন টের পাচ্ছে আর বলছিল যে স্যার একে তো চেপে রাখা যায় না স্যার, একে কিভাবে ছেড়ে দিবেন, ওই লোকজন বলতেছিল তাকে। এখন ডাক্তারের সাথে 2-1 বার ডিএর চোখাচোখি হয়, কিন্তু তারপরও
দিয়ে বাকি সবাইকে শুনিয়ে বলল যে তোমাকে আমরা কিন্তু বিরিয়ানি খাওয়াবো, সুতরাং তুমি যদি এখন শান্ত না হও এরা কেউ যেতে দেবে না, আর এরা যেতে না দিলে তোমাকে বিরিয়ানিও খাওয়াতে পারবো না। তাকে তো লোকজন ধরে রেখেছে, কিন্তু তার পায়ের তালু থেকে ধীরে 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 সে ব্রোঞ্জের উপরে যে তৈল দেওয়ার যে একটা ভাব, এই রংটা আবার উঠে যেতে লাগলো। কেমন জানি অবিশ্বাস্য লাগছিল আমার কাছে যে আমি এটা দেখছি কি। ধীরে 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 তার শরীরে যে লুঙ্গিটা, মানে যে কাপড়টা আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, ওই কাপড়টাকেও আমি দেখতে পাই। এই কাপড়টা ধীরে 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 কোমর পর্যন্ত আসে, মানে ব্রোঞ্জের এই রংটা যেন উঠে যাচ্ছে শরীর থেকে। পেটের আকারও স্বাভাবিক হতে দেখলাম। তার থুতনি বদলাচ্ছে, তার মোটা মোটা বিশ্রী ঠোঁট, আফ্রিকান বিশ্রী ঠোঁট, মানে এটা একটা ঠোঁট না, এটা একটা বিশ্রী ঠোঁট, যেন কেউ ঠোঁটের ভিতরে পানি পুশ করে রেখেছে, মানে এত বিশ্রী দেখতে। তার নাকটা চ্যাপটা কিন্তু লম্বা, হাতের আঙ্গুলগুলো ভাঁজ করার পরেও এর চেয়ে বেশি লম্বা, এবং তার মাথাটা কেমন যেন একটু চার কোণার মতো। এই সব কিছু ধীরে 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 পরিবর্তন হয়। আবারও সে আগের মানুষ, সে আগের ব্যক্তি, কিন্তু আমাদের দিকে তাকিয়ে আসে ফ্যালফ্যাল করে। তখনই ডিএ আমাকে নিয়ে বেরিয়ে আসে। ডাক্তারের সাথে সে কথা বলতে শুরু করে। ডাক্তারের কাছ থেকে সে সমস্ত ফর্মালিটি যা যা রয়েছে সে সমস্ত কিছু ব্যবস্থা করে, এবং ততক্ষণে এইটুকু জানতে পারি যে পরিবার আরও আগে এখানে এসে অপেক্ষা করছে তাদেরকে, মানে নিয়ে যাওয়ার জন্য, সেই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে অপেক্ষা করছে। তারা নিজের আলাদা গাড়ি নিয়ে এসছে। এই লোকটাকে আমার সামনে থেকে, মানে পরিবারের সদস্য সহ নিয়ে যাচ্ছিল। লোকটা আমাকে পাস করে চলে যায়, মানে এমন না যে আমার দিকে তাকিয়ে ঘুরিয়েছে বা কোনো কিছু না, এমন কোনো কিছু না। তাকে আমি নিজে দেখি যে বড় হাইসে তাকে উঠাচ্ছে, মানে তার সাথে তার স্ত্রী, সন্তান, মাও, বোনও উঠালো তাকে। হাইসটা চালু হয়েছে, মানে চলে যাবে, হঠাৎ করে আবার গেটটা খোলার পরে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র, আর অন্য কেউ না। গেট খুলে সে আবার বেরিয়েছে, কিন্তু এখন তার অবস্থাটা অন্যরকম। সে গেট খুলে বেরিয়েছে, সে ধীরে 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 হেঁটে আসছে। ডাক্তারের সাথে সে কথা বলছে, মানে ডিএর সাথে সে কথা বলছে। কি কথা বলছে আমি জানি না, তার নজর ডিএর দিকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার পা, উড়োর কাছ থেকে তার পাটা নেই। তার প্যান্ট ছেঁড়া, টুকরা টুকরা, মনে হচ্ছে যেন একটা বিস্ফোরণে তার পায়ের এক অংশ উড়ে গেছে, এবং উরুর মাংসগুলো এই এমন এক অবস্থা, এবং হাড় বেরিয়েছে, মাংসগুলো রক্তাক্ত, কিন্তু কিছুটা কালচে ওই জায়গাটা, যে জায়গাটা একদম নিচের দিকে এবড়ো থেবড়ো আছে সব। সে কথা বলছে, ততক্ষণে হায়েসের পেছন থেকে লোকজন চলে এসছে, কারণ সে তো মানসিক রোগী। ডিএ আবার তাদেরকে থামানোর ইশারা করলো। ডিএ তার সাথে হাসি মুখে কথাবার্তা বলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে আমার সামনে দাঁড়ানো, এক পায়ে, তার অপর পায়ে মাংসই নেই। উরুর উপর দিয়ে বিস্ফোরণে যেন পা উড়ে গেছে, এবং উরুর হাড্ডিটা বের হয়ে আছে অল্প একটু, আর মাংসগুলো ছিঁড়া, ছপিয়ে রক্ত পড়ছে সেখান থেকে। সে হেঁটে তার আত্মীয় স্বজনদের সাথে সে যখন ফিরে যাচ্ছে, ওই সময় সে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। মানে ঘটনা কি? সরাসরি জিজ্ঞেস করলাম। সে যতক্ষণে ওই হাঁসের উপরে উঠে ততক্ষণ ডিএ আমাকে বললো যে ঘটনা হচ্ছে সে অসুস্থ, তার মানসিক রোগ, কিন্তু মানসিক রোগের যে বড় কথা হচ্ছে সে পজেসড। সে আমাকে অনেক দিন ধরে অনেক ধরনের কথা বলে যাচ্ছিল। আমি কখনো বিশ্বাস করিনি, কারণ ওরা তো মিথ্যা কথা বলে, মিথ্যা বলা ওদের স্বভাব। শুরুর দিকে তুই জানিস, মানে তখন, এখন আমাকে তুমি থেকে তুইতে, শুরুর দিকে তুই জানিস ও কথা বলতে পারতো না।
আমি যখন এখানে আসি ওকে প্রথমবার দেখে যাই, সেই সময় দেখলাম যে কথা বলতে পারে না, অদ্ভুত অদ্ভুত সব শব্দ করে। যত সময় যায় তত বুঝতে পারলাম যে ও আমাদের ভাষা বোঝার চেষ্টা করছে, এবং গত কয়েক মাসে ও পুরোপুরি ভাষা বুঝতে পারে। এটা ঠিক যে আমি হয়তো তোকে কোনো কিছু বলিনি বা বলেছি বা অনেক রাগঢাক করেছি, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি অনেকদিন ধরে ওর ট্রিটমেন্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমি পজিশনের এগেনস্টে ফাইট করতে পারবো না। আমার জ্ঞান অনেক লিমিটেড এই ব্যাপারে। এই জন্য আমি তোকে ডেকেছিলাম। কিন্তু আরেকটা ব্যাপারকে জানিস, সে আমাকে ইচ্ছা করেই বলেছিল তো ওই কথাটা। কোন কথাটা? যখন আমি জিজ্ঞেস করলাম, তখন সে আমাকে বলে, তোকে নিয়ে আমি যে গতকালকে গেলাম, যে জায়গায় আমি গিয়েছি, ওই কথাটা ওই আমাকে বলেছিল। ও আমাকে কেন বলেছিল আমি তা জানি না, ও আমাকে বলেছিল এটাই, ওই জায়গায় যদি তুমি যাও তখন 3টে কবর পাবো এক জায়গায়, যে জায়গায় একটা কবর মাঝখানে উঁচু এবং 2 পাশে 2টা কবর ধাবা থাকবে। ওই উঁচু কবরের পায়ের দিকে দাঁড়ানোর পরে কিছু সময় কিছু দূর মাপ, তারপরে 3 ইঞ্চি ডান দিকে ঘুরিয়ে কোনাকুনিভাবে ঘুরলে আমি একটা ফল পাবো, এবং ওই ফলের ভেতরে 2টা তাবিজ করা। তো আমাদের তখন বিশ্বাস হয়নি, কিন্তু ঠিকই কিন্তু ওই জায়গায় আমি গেলাম, পেলাম। তোকে আমি প্রথমে দেখাইনি, কিন্তু এখন দেখ। এ কথা বলার পরে সে তার সাথে যে ব্যাগ রয়েছে সেই ব্যাগ থেকে ওই ফলটা আমাকে বের করে দেখায়। এটা আপেল না নাশপাতি এটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে 2টা তাবিজ ছিল। একটা তাবিজ সে নিজে বের করেছে, আরেকটা তাবিজ আমার জন্য বের করেনি সে, কারণ আমি আঙুল দিয়ে ঠুকিয়ে সে তাবিজ পেয়ে গেছি। তখন আমি বললাম যে এই তাবিজ কি সে করেছে? ডিএ বললো যে না, সে আমাকে বলেছে যেটা সে দেখেছে কে ওই কবরস্থানে ওই তাবিজ পুঁতেছে। এখন আমার কথা হচ্ছে, আমজাদ তো ওইখানে যেতে পারবে না, সে তো এখানে আটকানো। তাহলে আমজাদ জানলো কিভাবে? এখন এই কথা কিন্তু আমাকে এনটিটি বলেনি। এনটিটি যদি এখানে থেকে থাকে, এটা তোর দায়িত্ব যে তুই এটাকে কিভাবে সমাধান করবি। কিন্তু এই কথা আমাকে আমজাদ বলেছে। ওই সময় কোনো এনটিটি ছিল না। আমজাদ খুব স্বাভাবিকভাবে, একদম স্বাভাবিকভাবে আমার সাথে কথাবার্তা বলেছে তখন, এবং আমজাদ বলছিল যে আমজাদ দেখতে পাচ্ছে। তখন আমি তাকে বললাম, ট্রিটমেন্ট যে আপনি করছেন বা এখন যা মানে কি মানে প্রসেসটা কি? তখন সে আমাকে বললো যে তুই কি দেখেছিস বল, কারণ তুই কোনো না কোনো জিনিস দেখেছিস। কারণ আমি নজর নিয়েছিলাম, আমি নজর রেখেছিলাম তোর উপরে, যে তুই কি করিস না করিস, তোকে পর্যন্ত আমি অবজার্ভ করি। আমি দেখতে পাই যে তুই আর সবার মতো ওর দিকে তাকাসনি, তুই অন্য কারোর দিকেই তাকিয়েছিলি। এমনকি আমার সামনে যখন আমজাদ দাঁড়িয়েছিল এই যে একটু আগেও, তুই আমজাদের পায়ের দিকে বারবার তাকাচ্ছিলি। কি দেখেছিস বল? তখন আমি তাকে বলি আমি কি দেখেছি। তো বলার পরে সে আমাকে বলে, তাহলে এটার দায়িত্ব তুই নে। আমি অবজারভেশনে রাখলাম, সব কিছু আমার সামনে হোক, সব কিছুর উপরে আমার কন্ট্রোল থাকুক, কিন্তু তুই দায়িত্ব নে, তুই এটা সমাধান কর। তখন আমি তাকে বলি আমার একটু খারাপ সময় যাচ্ছে। তখন সে আমাকে বললো তোর কীরকম খারাপ সময় যাচ্ছে? আমি বললাম যে আমি আল্লাহু আকবরের পরে কিছুই মনে রাখতে পারি না, এইটুকুই ব্যাস, এইটুকুই, আর কিচ্ছু যাই না, আমি কিচ্ছু মাথাতেই আসে না, আমার সব ভুলে বসে আছে একদম। তো সে আমাকে বললো যে তাহলে তুই তাকে বলতে পারিস, অথবা যিনি তোর সাথে থাকে তাদেরকে তো বলতে পারিস তুই। আমি বললাম যে তো তাদেরকে বলবোই, আর তাকেও আমি বলবো। সে তখন আমাকে বললো তাহলে তো ওইটুকুই, ওরা সামলে নেবে, তুই সেখানে থাকিস, ভয় পার কি আছে? কোনো ভয় নেই, কোনো কিছু নেই। তোর এখন মনে পড়ছে না, হয়তো এটার দ্বারা মনে পড়তে পারে, আর এটার দ্বারা যদি মনে নাও পড়ে কোনো অসুবিধা নেই, যখন মনে পড়ে তখন মনে পড়বে। আর তুই এইভাবে সাফার করিস কেন? তোকে বারবার আমি বলেছি যে তুই মেডিকেশনগুলো ঠিকভাবে নিতে থাক। তুই যদি মেডিকেশনগুলো ঠিকভাবে নিতে থাকিস তোর মাথা ঠান্ডা থাকবে। এইরকম যদি অবস্থার মধ্যে থাকিস তাহলে তুই সুস্থ থাকতে পারবি না। এখন আমি তো বুঝতে পারছি যে তুই ভুলে যাসনি, তোর মস্তিষ্ক পুরোপুরি উত্তেজিত এখন সব দিক দিয়ে, তোর মাথায় অনেক বেশি গরম, এত এত থট, এত এত প্রসেস একসাথে চালাস না মাথার ভেতরে। সে আমাকে এটা বুঝালো। তো ঠিক হলো, এই আমজাদের
এক্সোসিজমের ব্যাপারটা, যে এটা এখন শুরু হবে। এখন আমির সাহেবকে আমি বললাম, আমি সন্ধ্যার পরে ডাক দিলাম, আমির সাহেবকে বললাম, ওই এলাকাতেই ছিলাম, তখনও ঢাকায় ফিরে আসিনি। আমির সাহেবকে বলার পরে আমির সাহেব বললো, আগে আমি একটু দেখবো, আগে আমি একে একটু দেখতে চাই এর কি অবস্থা, কি তারপরে যে সব কিছু। আমির সাহেবের কথার উপর তার কথা না, কিন্তু আমির সাহেব কিন্তু এটাও টের পেয়েছিলেন যে আমি কোনো কিছু মনে রাখতে পারছি না। আমির সাহেবকে আমি এটা বলেছিলাম যে আমার এই সমস্যার সমাধান কি, আমি যে মাঝে মাঝে সব কিছু ভুলে যাই। উনি আমাকে বলেছিলেন যে দেখো, কোনো কিছু তার আল্লাহর ইচ্ছার বাইরে হয় না, এটুকু তো বিশ্বাস রাখতে হয় যে তিনি ভবিষ্যতের সমস্ত কিছু সম্পর্কে জানেন, এটুকু তো বিশ্বাস রাখতে হয়। তো ওই বিশ্বাসটা রাখো। এখন এরকম হচ্ছে, পরে সমাধান হয়ে যাবে। আগে পরে এরকম হয়েছে আর হতেও থাকবে বারবার, ভালো বা খারাপ যে কোনো কারণেই হোক, যা হয় হবে। অত বেশি চাপ নিজের উপরে নিও না, আমি আছি, আমরা আছি। এই কথা বলে তিনি চলে যান। এখন তো তার আগে যে আমি বলবো, বিশ্বাস করুন আমি ভাবিনি এই ব্যাপারটা। আমাকে বলেছিল কিন্তু যে তুই তাকে জানাস, তাকে বলতে দিগন্ত তারার কথা, কিন্তু আমি আমির সাহেবকেই জানাই, দিগন্ত তারাকে আমি কিছু বলিনি। এটা সেই দিন, এখন যেই দিন আমাদেরকে এই এক্সোসিজমে পা দিতে হবে। ঠিক হলো যে কোন জায়গায় সবকিছু শুরু হবে বা কোন জায়গায় বসা হবে, কারণ একটা প্লেসের দরকার আছে, এবং কোনো সময় যদি সিচুয়েশন কন্ট্রোলের বাইরে যায়, কোনো কিছু না কোনো কিছু করার মতো বা দ্রুত যদি হাসপাতালে নেওয়া লাগে, এরকম একটা প্লেস দরকার পড়ে। সব কিছু পেছনে রেডি। আমি এশার নামাজের আজানের পরে আমি নামাজ আদায় করলাম। ইচ্ছা করে আমি এমনভাবে নামাজ পড়লাম, খুব সময় যেতে লাগে আমার। আর আমি নামাজ পড়ি কিন্তু একদম আসমানের নিচে, ওই দিন পড়েছিলাম আর কি, জামাতে পড়িনি, কারণ আমরা তখন ওই বাসার সামনে। আর একবার যখন এই কাজে নিয়ত করার পরে যখন আপনি ওই জায়গায় ঢুকবেন, ওইখান থেকে আপনার বের হতে পারবেন না। বের হলে আপনার ওই দিনের কাজ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ক্ষতি তো আসল নেই, কারণ শয়তান আপনার জন্য তৈরি ছিল, আপনিও শয়তানের জন্য তৈরি ছিলেন। কিন্তু হুট করে খেলার মাঝখান থেকে যখন আপনি সরে যাবেন, আপনি শয়তানের চালও বুঝতে পারবেন না, কিন্তু শয়তান আপনার চাল বুঝে গেছে, তো সে তার চাল ছেড়ে দেবে রাস্তায়। তো আমি অনেক সময় নিয়ে নামাজ পড়ি, কিন্তু আল্লাহু আকবারের পরে আর কিচ্ছু মনে আসেনি, না সানা না অন্য কোনো কিছু, কিচ্ছু না। সূরা ফাতিহার প্রথম আয়াত না, কোনো কিচ্ছু মনে আসেনি। আমি ঠায় দাঁড়িয়ে আছি, এবং এই অবস্থায় নামাজ তো কোনোভাবে শেষ করতে হবে। তো নামাজ এভাবে শেষ করলাম, এবং তওবা তো করছি, হয়তো মন থেকে হচ্ছে না, কিন্তু তার মানে এই না যে সারেন্ডার করিনি, সারেন্ডার করে দিচ্ছিলাম বারবার। আমি ওই বাসায় ঢুকবো, বাসাটা 3 তলা বাসা, পাশে প্রচুর বাড়িঘর। সেই রুমে ঢোকার পর আমার মনে হচ্ছিল যে এখান থেকে ভাগ, মনে বলছিল যে এখান থেকে তুই ভাগ। তো তারপরও সিঁড়ি ভেবে যতক্ষণ উপরের দিকে উঠলাম, আমার পা থেকে বা শরীর থেকে কে জানি শক্তি যতটুকু আছিল আমার সব শক্তি কেড়ে নিচ্ছিল। 2টা পা দিয়ে আমি ভর দিতে পারছিলাম না। চারপাশে আলো কেমন জানি মনে হচ্ছিল যে অনেক বেশি ভার, চারপাশের পরিবেশ কেন জানি মনে হচ্ছিল যে অনেক বেশি ভার হয়ে গেছে, কেমন জানি অন্ধকার একটা ভাব। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলাম, ওই ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটের দরজা শুধুমাত্র খুলে ভেতরে এক পা দিয়েছি, অন্য লোকের আগে গেছে, আমি পরের লোক। যখন ভেতরে পা দিলাম, একটা বিস্ফোরণের শব্দ হলো, এবং লেলিহান আগুনের শিখা আমার মুখের সামনে জাস্ট ফুস করে আগুনটা চলে আসছে, এবং আমি অপোজিট ফ্ল্যাটের দরজার উপরে যা বসলাম, একেবারে
অপোজিট ফ্ল্যাটের দরজার উপরে। তো যতক্ষণে আমি আমার হুঁশ সামলালাম এবং আগুনের যে ভয়ঙ্কর আতঙ্ক মানুষের, ওই আতঙ্ক আমি সেদিন টের পাই আবার, যে আগুন ধরে গেছে, আমি এখন যাবো কোথায়, নিচে নামতে হবে। কিন্তু আমি পড়লাম তো অপোজিট ফ্ল্যাটের গেটের উপরে, ওইখানকার হ্যান্ডেলের সাথে বাড়ি খেলাম। তারপরও নিচে না নেমে আগুনের আতঙ্কে আমি উল্টো উপরের দিকে উঠে যাচ্ছিলাম, কারণ মাথা কাজ করে না ভয় পেলে। কিন্তু কিসের ভেতরের থেকে আগুন, কিসের বিস্ফোরণ, কিচ্ছু ছিল না। ভেতরে ডিএ আগে থেকে বসা ছিল। তো ডিএ যখন ভেতরে বসা আমজাদের সাথে, আমজাদই বলছিল ডিএকে যে আপনার স্টুডেন্ট যে এখন আসবে, আপনার স্টুডেন্টের উপরে হামলা করবে কিন্তু এখন সে। তো ডিএ এটাকে অত বেশি তফাতে নেয়নি। কেন নেয়নি জানেন? কারণ নিজের প্রোটেকশনের ব্যাপারটা আমি একটু হলেও জানি। কিন্তু ওই যে ধাম করে শব্দ হলো অপোজিট ফ্ল্যাটের গেটের উপরে যে পড়া, সেও তো ছুটে আসছে। ওই ফ্ল্যাটের লোকজনও তো গেট খুলেছেন। এখন আমি উপরের দিকে আতঙ্কে উঠে গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে পুরো সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিলাম, ছাদ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ছাদের তালা দেওয়া। এখন নিচের দিকে তাকে কনফার্ম হলাম যে না, আগুন ধরেনি। কিন্তু থর থর করে হাত পা কাঁপছিল ভয়ে এবং আতঙ্কে। মনে হচ্ছিল যে মরে গেছি নাকি আবার, এরকম লাগছিল। কিন্তু ডিএ নিজে থেকে এসে আমাকে জড়িয়ে ধরে, একদম টাইট চেপে ধরে আর কি, এবং চেপে ধরে আমি বুঝতে পারলাম যে আমাকে চাপ দিচ্ছে যাতে আমার ভেতর থেকে যতটুকু বাতাস রয়েছে ফুসফুসে সমস্ত বাতাস যাতে বেরিয়ে আসে এখন, যাতে আমি নিঃশ্বাস নিতে পারি। এবং আমি নিঃশ্বাস নিলাম এবং শান্ত হলাম। তারপরে আমি ভেতরে গেলাম। ওই যে জায়গায় গেলাম, আমি কেন জানি অদ্ভুতভাবে মনে হচ্ছিল যে এই ঘটনা আগে ঘটেছে বা এই জিনিস আমি দেখেছি। কেন জানি অদ্ভুতভাবে মনে হচ্ছিল। আমি যখন ভেতর দিয়ে ঢুকলাম, ডাইনিং স্পেস, তারপরে যে লম্বা ডাইনিং স্পেস, তারপরে কিচেন রুম বা কিচেনের বাম পাশেও একটা বেডরুম, এই সব কিছু কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে আমি আগে দেখেছি। আমি অন্য ব্যক্তির সাথে কথা বলতে যাচ্ছিলাম, একটা হাসির শব্দ আসে এবং আমার আশপাশে কাউকে আমি টের পেলাম না। মনে হলো যে সব কিছু একদম গায়েব। এবং আমি ঘুরে যখন তাকাই হাসির দিকে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই লোকটাকে। মনে আছে একটা ঘটনা শেয়ার করেছিলাম, প্রথম ঘটনা যেখানে দেখুন তো তারা এসেছিল আপনাদের সামনে, ওই যে কাশেম সাহেবের কথা বলেছিলাম, যে শয়তান কাশেম সাহেবকে আক্রমণ করেছিল। যেই শয়তান কাশেম সাহেবের পরে ওই মেয়েটার বাবাকে যে আক্রমণ করেছিল, ওই শয়তান ওইখানে বসে থেকে হাসছে। ওই লোকই, ওই মেয়ের বাবা, ওই লোকে সে হাসছে, সে তামাশা করে আমার দিকে তাকিয়ে হাসছে, এবং সেইভাবে চেয়ারে বাঁধা। পেছনে চারপাশ মনে হচ্ছে অন্ধকার, সমস্ত আলো তার দিকে, তার মাথা বরাবর, এবং আলোগুলো তার মাথা বরাবর ঠিক নিচের দিকে পড়ছে, শুধুমাত্র তাকে যেতে আমি দেখতে পাই। এখন আমার নাম ধরে সে ডাকছে বারবার, হ্যাঁ ওয়াহিদ, হ্যাঁ ওয়াহিদ, হ্যাঁ ওয়াহিদ। পরে না আমার মনে হলো যে তাকিয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে গিয়েছি। কি হচ্ছে বুঝতে পারছি না আমি। ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই বাইরে ছুঁড়ে মারলো, আর ফ্ল্যাটে ঢোকার পরে দেখাচ্ছে আরেক জিনিস। আমাকে কোন জিনিস জানি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার। তা আমাকে কিন্তু ডাকছিল ডিএ। এখন ডিএ কিন্তু আমাকে দেখে পুরোপুরি বুঝে গিয়েছিল যে আমি পুরোপুরি আনফিট। এই জন্য সে বললো যে তোমার সাথে একটু কথা বলবো, আসো। টেনে নিয়ে গেল আমাকে পাশের বারান্দায়, এবং বারান্দায় যে ছোট্ট বারান্দা হয় না,
ওই এত বড় স্পেসের সাথে লাগোয়া ছোট বারান্দা, সেইখানে নিয়ে গেল, থাইটা লাগিয়ে দিয়ে বললো যে কী হচ্ছে তোমার? তো আমি বললো যে না, সব ঠিক। তো সে আমার চোখ দেখলো, ভালো করে চোখ দেখলো, সব কিছু দেখলো, দেখে বললো যে ঘুমাওনি কতক্ষণ? আমি বললাম যে আমি ঘুমিয়েছি। বলো যে না, ঘুমিয়েছ কখন আর উঠেছ কখন? তখন আমি তাকে বললো যে এইভাবে চলতে পারে না, তোমার প্রচুর ঘুমের দরকার। এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি একবারে পুরোপুরি ভালনারেবল স্টেটে, মানে এই সময় তো তোমাকে যে কেউ ধাক্কা মেরে ফেলে দিতে পারে। তুমি ঢুকতে না ঢুকতে তোমার সাথে একটা ঘটনা ঘটলো, তুমি ওই ফ্ল্যাটের দরজার উপরে গিয়ে পড়লে কীভাবে? তখন আমি বললাম যে আমি দেখলাম যে আগুনের গোলা, এটুকুই আমার মনে আছে। এই কথা শোনার পরে দেখলাম যে ওর চেহারা ভাবটা বদলে গেছে। সে আমাকে বললো এই এক্স্যাক্ট এই কথাটা কিন্তু আমজাদ আমাকে বলছিল। আমি তো আমজাদের সাথে তখন, আমজাদ আমাকে বলছিল যে তুমি আসবে, এখন ঢুকবে, তোমার উপর ওরা আক্রমণ করবে, তুমি ওই পাশে যে পড়বে। তো আমি বললাম যে আর কিছু বলে নেই? বললো যে না, আর কিছু বলে নেই। তখন আমি বললাম যে এখনই তো আমার আরেকটা কেসের ভিকটিমকে আমাকে দেখাচ্ছিল ওই জায়গাতে। আমি হাত দিয়ে ইশারা করে দেখালাম যে ওই জায়গাতে আমার ওই ভিকটিমকে ওইখানে বসানো অবস্থায় দেখালো। এই জিনিসটা কি আমাকে বলেন আপনি? তখন ডিএ আমাকে বলে এটার গোড়া অনেক অনেক কঠিন জায়গায়। বললাম না যে এর স্ট্রেংথ বুঝতে আমার যেমন সময় লেগেছে, ঠিক তেমনি এই জিনিস, এই এন্টিটি তার নিজের কথা বলার জন্য অনেক সময় নিয়েছে, কারণ আমরা তার ভাষা বুঝে উঠতে পারছিলাম না। এখন আমরা বুঝি, কারণ সে এখন শিখেছে। সে গত 3-4 মাস ধরে সে বাংলায় কথা বলে, এই জন্যই এখন সে অনেক কথা বলতে পারে, সব কিছু বোঝাতে পারে। এবং এরপর থেকে আমি অনেক কথা শুনে আসছি তার। এই সমস্ত কথা আমাকে অবাক করে না। এখন কথা হচ্ছে তুমি কি পারবে? তখন আমি বললাম আমি পারবো। তখন আমাকে বলে যে ধর ঠিক আছে, সূরা ফাতিহা পড়ে বলো আমাকে। এখন তো হয় না, মুখ দিয়ে আসে না। বিসমিল্লাহর পরে রহমানির রাহিম বল, একেবারে বলতেই পারিনি। তো সে আমাকে বললো যে তোমার এটা কগনিটিভ ফাংশনের সমস্যা দেখা দিচ্ছে, তোমার এই সিমটম আমাকে এটাই বোঝায়, তোমার প্রচুর ঘুমের দরকার, তোমার প্রচুর রেস্টের দরকার। আজকে কিচ্ছু করা লাগবে না, চলো। তো এই কথাই ছিল যে আজকে আমি এখানে কোনো অ্যাটেম্প্ট নেব না কোনো কিছু। তো আমি ফ্ল্যাট থেকে বাইরে বের হই, ডিএ আমার সাথে বাইরে বের হয়। ডিএ চাচ্ছিল কি যে তার গাড়িতে উঠিয়ে দিয়ে সে আমাকে বাড়িতে পাঠিয়ে দেবে। বারান্দা থেকে বের হয়ে ঠিক মেইন গেট দিয়ে বের হবার আর সেই সুযোগ আসেনি, কেননা ভেতর থেকে ইঙ্কি পিঙ্কি পঙ্কি এই ধরনের কথাবার্তা আসছিল, কিন্তু একটা সাধারণ মানুষের গলায় না। ইঙ্কি পিঙ্কি পঙ্কি, ইঙ্কি পিঙ্কি পঙ্কি। যত ডেসিবেল পার ছিল আরো ধীরে ধীরে কমছিল। একসময় এটা কানের মধ্যে এসে বাতাসে যেরকম ফিস ফিস করে, ঠিক এরকম ইঙ্কি পিঙ্কি পঙ্কি এরকম করছিল। এবং ওই ইঙ্কি পিঙ্কি পঙ্কি এটা দিয়ে সে আমাকে একটা একরকমের অস্বস্তি অনুভব করায়। সেক্সুয়ালি একটা অস্বস্তি, কেমন যেন মনে হয় যেন টিজ করছে কেউ, অস্বস্তি লাগে। আমি ওই মুহূর্তে এটা মেনে নিতে পারিনি। গেট দিয়ে বের হওয়ার কথা ছিল, একেবারে ওই রুমের ভেতর যে ঢুকলাম, আমজাদ সেই ব্যক্তি, সে তখন স্বাভাবিকভাবে বিছানার মধ্যে বসা, হেলান দিয়ে শুয়েছিল। সে বলেনি এই কথা। এবং ওই মুহূর্তে আমি একটা ব্যাড টাচ পাই। ওই রুমের ভিতরে আমিই ছিলাম, কারণ আমার পেছন দিক দিয়ে তখন কেউ আসেনি। এবং আমার সামনে যে মানুষটা ছিল সে তখনও বিছানায়। এবং ওই ব্যাড টাচটা আমি অনুভব করার পরে এটা আমার পুরো মস্তিষ্ক বলুন, পুরো শরীর বলুন, সব কিছুকে নাড়িয়ে দেয় ঘৃণায়। আমি আর নিচে নামিনি। আমি তখনই ডিসাইড করলাম যে এখনই এটা শুরু হবে, আমি আর তো কিছু যাই না। ডিএ আমাকে বারবার বললো যে আমি আনফিট, আমি পারবো না এটা করতে। কিন্তু তারপরে আমি তাকে বললাম যে
সমস্যা নেই, সে আসবে। তো যখন আমি বললাম যে সে আসবে, তখন মনে হলো যে ডিএ আমার কথাতে একটু আশ্বস্ত হলো, পুরোপুরি হয়নি। গেটের মধ্যে তালা মেরে দেওয়া হলো যাতে সিটকানি কেউ না লাগাতে পারে, এবং বলে দেওয়া হলো যে এখানে অনেক ঘটনা ঘটতে পারে, কেউ যাতে এখানে না আসে। ডিএ এমন একটা জায়গা থেকে অবজার্ভ করবে সব কিছু, যাতে সে ইন্টারফেয়ার করতে পারে, আবার ইন্টারফেয়ার যাতে নাও করতে পারে। রুমের ভেতরেই থাকবে, কিন্তু একটা কোণাতে, একরকমের শুধুমাত্র একজন ওয়াচম্যানের ভূমিকায়, অথবা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু হেল্পের দরকার পড়লে সে সেই কাজ করবে। তাকে বিছানার সাথে খুব সুন্দর করে বাঁধা হয়, কারণ চেয়ারের উপরে বাঁধার তো কোনো সুবিধেই নেই। বিছানার সাথে যখন তাকে বাঁধা হয়, সেই সময় আমজাদ বলছিল যে আমার সাথে এরকম করছো কেন তোমরা, আর কত আমাকে কষ্ট দেবে তোমরা সবাই, আর কত আমাকে কষ্ট দেবে। কিন্তু সে যখন এই কথা বলছিল, ঠিক সেই সময় আমি দেখতে পাচ্ছি সে আমাদের তাকে হাসছে। একটা নির্লজ্জ পিশাচের চেহারা যেরকম হয়, যারা নজরে যে কোনো লোকের দিকে তাকাতে পারে, ঠিক এরকম। এবং ওর নজর আমাকে মারাত্মক অসুস্থ হয়েছিল, মারাত্মক। ওকে বেঁধে রেখে যাওয়ার পরে আমি বললাম যে আমাকে একটা, যে ঘরে যে ওজিফার বইগুলো থাকে এনে দিতে, কারণ এখানে সূরা রয়েছে। মনে না থাকলে কি হচ্ছে, দেখে তো পড়তে পারি। এবং দেখে ওই একটা সূরা বের করলাম, যে একটা সূরা আমরা রেগুলারলি খুবই সাধারণ ঝাড়ফুঁকের সময় আমরা ব্যবহার করি, এবং সেটা দিয়ে শুরু করলাম। যখন ধীরে সুস্থে আমি পড়ছিলাম, যত সময় নিয়ে পড়ছিলাম, ধীরে ধীরে মনে হচ্ছিল যে পুরো পরিবেশটা কেমন যেন একটু গুমট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে চারপাশে আগুন জ্বলছে, এবং আগুনের মাঝখানে এই রুম, বাইরে চারপাশে প্রচণ্ড গরম, কিন্তু ভেতরে গরম না, কিন্তু ভেতরটাও মনে হচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে, কিন্তু সেটা টের পাচ্ছি না। কিন্তু মন বলছে, অন্তর বলছে, এমনকি চোখ দেখছে, এরকম মনে হচ্ছে পুরো ঘরটা ধীরে ধীরে ভার হয়ে যাচ্ছে। সূরার ততক্ষণে হয়তো শেষের দিকে, যতটুকু মনে পড়ে তখন হয়তো শেষের দিকে, অথবা মাত্র দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। সে হঠাৎ করে বলল যে তার প্রচন্ড ক্ষুধা লেগেছে। আমি ওজিফার বই দিকে তাকানোর ব্যক্তি, যখন তার দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম যে তার বাঁধন খোলা। কে তার বাঁধন খুলেছে তার টেরও পাইনি, কখন খুললো সেটা জানিও না। কিন্তু তার কাপড় একদম একদম নেই, শরীরে কোনো কাপড় নেই, এবং তার হাত পা কেমন যেন একেবারে রোগা টনটনে একটা হাত পা, মানে আমজাদের চেহারাটা যেরকম রয়েছে এখন, সেই রকমই চেহারা, কিন্তু পুরো শরীরটা কেমন যেন একদম শুকনো, শুধু হাড় দেখা যাচ্ছে। এবং ধীরে ধীরে পুরো ঘর অন্ধকার হয়ে আসছে। আমি আলোতে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি সবকিছু কেমন যেন অন্ধকার। যখন সূরা পড়া শেষ, প্রায় দ্বিতীয়বারের মতো, ওই সময় আমি যখন তাকালাম তার দিকে, তার উরু থেকে কোমর অবধি, মানে পায়ের পাতা থেকে কোমর অবধি বদলে গেছে। একেবারে ব্রোঞ্জ, মানে পিতলের মতো একটা কালার চলে এসছে, যার উপরে তেল দিয়ে সেটাকে আরো চিকমিক করছে তখন। এবং তার শরীর চেনা যাচ্ছে না, কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে যে কত বছর পুরাতন লাশ, কিন্তু সজীব লাশ। আমি যখন তৃতীয়বার সূরা পড়াটা শেষ করলাম, তখন আমি চেয়ার টানার শব্দ পাই, একটা ভারী চেয়ার টানার শব্দ। ঠিক আমার থেকে এক হাত সামনেই, আমার হাত পুরোপুরি মেলে দেওয়ার পরে ঠিক অতটুকু দূরত্বে একটা চেয়ারের আকার অনেক ছোট, একটা আমার মতো মানুষ বুঝতে পারবে না, হয়তো একটা শিশু বুঝতে পারবে, একটা শিশু বাচ্চা। সে চেয়ারের মধ্যে বসা একজন ব্যক্তি, বিছানায় কেউ নেই। যে আমার সামনে বসা, তার লজ্জার জায়গাটা অল্প একটু সবুজ কাপড় দিয়ে পেঁচানো, মনে হবে যেন পাতা দিয়ে পেঁচানো। উরু থেকে হাঁটু অবধি পা নিচের দিক পর্যন্ত গিয়েছে, একেবারে পিতলের মতো, ব্রোঞ্জের মতো।
উপরে শরীরটা কেমন যেন মনে হচ্ছে যে আরো বেশি শুকিয়ে গেছে, কিন্তু তেল ঝিকমিক করছে, ব্রোঞ্জের পুরো শরীর, পিতলের শরীর। তার হাতে একটা লাঠি, তার লাঠির আগাটা, যে জায়গাটা তার হাত 3 আঙ্গুলের, মাঝখানে 2 আঙ্গুল কাটা, এমনভাবে কাটা যেন কোনো স্পেসিফিক উদ্দেশ্যে সেই আঙ্গুলগুলো কাটা। ওই লাঠিটা সে ধরে রয়েছে, লাঠিটার মাথাটা উপরে গোল করে একটা সিম্বল আঁকা, তার উপরে লাঠিটা আবার একটু গোল হয়ে আছে উপরের দিকে। তার চেহারাটা অদ্ভুত, তার থুতনিটার নিচের অংশ মারাত্মক রকমের ছোট, তার উপরের ঠোঁট থেকে থুতনির মধ্যে অন্তত 2 ইঞ্চির গ্যাপ। মানে মনে হবে যে তার নিচের থুতনিটা কোনো অ্যাক্সিডেন্টে কেউ হয়তো সরিয়ে ফেলেছিল সার্জারি করে, এখন দেখতে কিম্ভূতকে মাকাল লাগে। নাকটা কেমন জানি সামনের দিকে, নাকের আগাটা সামনের দিকে চলে এসছে, কিন্তু নাকের ফুটোগুলো পেছনের দিকে, কিন্তু মোটা। নাক, ঠোঁট, কপাল একেবারে খিচকানো অবস্থায় সে আমাদেরকে তাকিয়ে আছে। মনে হলো যে সে যেন হাসলো আমার দিকে তাকিয়ে, সে আমার দিকে তাকিয়ে হাসলো। আমি জিজ্ঞেস করলাম, তুই কে? তো সে তখন এই কথাটা বলল, আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটা রুটি আর একটা চা এনে দাও। তখন ওদিক থেকে যে ডিএ এই কথাটা শুনেছে, ডিএ কাকে দেখছে সেটা আমি জানি না। ডিএ তখন বললো যে অবভিয়াসলি তোমাকে দেওয়া হবে সব কিছু, আমরা একসাথে ডিনার করবো, আমাদের এই থেরাপি সেশনটা শেষ হোক। ওদিকে সে আমাদের ঘাড় ঘুরে তাকায়, তার মাথায় বিশাল বড় মুকুট, এবং এই মুকুটের ভেতরে মানে ফাঁকা জায়গা রয়েছে, বিভিন্ন জিনিস সেইখানে রাখা, সবগুলোই ব্রোঞ্জের মতো। মনে হলো যেন একটা মাথায় পরা হ্যাটের মতো কোনো কিছু রয়েছে, মনে হলো আবার মনে হলো মাটির একটা লম্বা বয়ামের মতো পাত্র সেখানে রাখা। আবার মনে হলো যেন আমি ছোট ছোট কয়েকটা ছোট ছোট পুতুল দেখেছি, মাটির তৈরিও হয়তো, অথবা ব্রোঞ্জের তৈরি। সে আমাদের ঘুরে তাকায়, আমার কানে তালি শব্দ আসে এরকম। এই 3টা তালির শব্দের পরে আমি দেখতে পাই ঠিক তার সামনে খাবার রাখা, একটা রুটি এবং একটা চায়ের কাপ। চায়ের কাপের ভেতরে রক্ত। চায়ের কাপটা মুখে নিয়ে একটা সিপ নিয়ে সে মানে তৃপ্তি ফেলে আমাদেরকে তাকিয়ে বলল, রুটি খাবে? আমি দেখলাম যে সে তার ওই 3 আঙ্গুল দিয়ে রুটিটা ছিল আমাকে দেখালো, এরপরে সেই চায়ের ভেতরে ডুবিয়ে সেই রুটিটা মুখের মধ্যে নিয়ে আরামসে চাপাতে চাপাতে আমার দিকে তাকিয়ে আছে, মানে স্লোলি সে চাপাচ্ছে এবং সে আমাকে দেখাচ্ছে। তখন আমি যখন বললাম, খাবারটা তুমি কোথা থেকে এলে এখন মাত্র? ডিএ আমাকে শেষ হতে জিজ্ঞেস করলো কিসের খাবার? আমি বললাম আমি খাবার দেখছি। তো ডিএ বললো কন্টিনিউ। সে তখন ডিএর উদ্দেশ্যে বলল, তোমাকে আমি কেন খাবার দেখাবো? মেহমান তো সে, তুমি তো আমার বন্ধু, তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি, কিন্তু মেহমানের জন্য আজ স্পেশাল। তারপরে সে ওই রুটিটা তুলে আমাকে দেখায়, এবং সে ওই রুটিটা তুলে অপর হাতের উপরে রেখে, মানে হাতের সাথে লাঠি অ্যাটাচ, কিভাবে জানি আমি জানি না, আমাকে এইটা বুঝালো, মানে ট্যাপ করে আমাকে এটা বুঝালো যেটা বাচ্চার স্কিনের তৈরি রুটি, মানে বাচ্চা শিশুর স্কিন দিয়ে তৈরি করা রুটি। সে আমাকে হাত দিয়ে এটা বুঝালো। যখন আমি তখন বুঝিনি, কিন্তু এরপরে সে আমাকে এক্সপ্লেন করতে শুরু করে, কারণ যখন আমি বললাম যে কি দেখাও আমাকে তুমি, সে তখন আমাকে বললো এই যে রুটি, বাচ্চাদের স্কিনের তৈরি রুটি, জানো স্কিন কিভাবে তৈরি করা হয়? রুটি হবার জন্য স্কিনকে বলকাতে হবে,
স্কিনকে বলকাতে হবে, স্কিন তার ফ্যাট রিলিজ করে দিবে, তারপরে সেই স্কিনকে নিয়ে সেটাকে তুমি খুব সহজে প্লেন করে রুটি তৈরি করে হতে পারবে। আর এই যে চা, গর্ভের ভেতরে শিশুর শরীরের রক্ত, এর স্বাদ তুমি কখনো জানবে না, এর স্বাদ কখনো তুমি টের পাবে না। মাত্রই আমার গোলাম নিয়ে আসলো আমার জন্য, আবারও সে তখন ওই গ্লাসটা মুখে নিয়ে সিপ নেয়। তো আমি পড়তে শুরু করি। আমি যখন আবারও পড়তে শুরু করি তখন সে অদ্ভুত রকমের শব্দ করতে লাগলো, মানে তার শরীরে খিচুনি আসছে, কিন্তু সেই খিচুড়িটা সে ঠেকাতে পারছে। তার খিচুড়িটা শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে কাঁপুনি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সেটাকে সে থামাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হাত দিয়ে শুরু হলে অপর হাত দিয়ে থামাচ্ছে, পা দিয়ে শুরু হলে দুই হাত দিয়ে থামাচ্ছে। একটু পর পর নিজের আসনকে ভালো করে আবারও ঠিক করে নিচ্ছে, যাতে সে আমার সামনে খুব সুন্দর করে বসে থাকতে পারে। আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার পড়তে ভুল হতে লাগলো। এটা কতবারের সময় হচ্ছে আমি জানি না, কিন্তু এখন আমার পড়তে ভুল হচ্ছে, এবং পড়তে ভুল হচ্ছে দেখে আমি রেখে দিলাম বইটা। রেখে দেওয়ার পরে আমি একটু দূরে যেয়ে বসলাম। বসে আমি ওর দিকেই তাকালাম। আমি জিজ্ঞেস করলাম নাম কি? সে উত্তর দিলে এত সহজে না, এত সহজে না। আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে ভালো, নাম আমি জানি না, নাম আমার জানার দরকার নেই। ওই সময় সে আমাকে এভাবে থামিয়ে দিল। তারপরে সে আমাকে বলল দাঁড়াও। তখন আমার কানে এবং টিয়ের কানে এবং আরো কয়েকজনের কানে বাচ্চার কান্নার শব্দ গেল একই সময়। তারা অন্য জায়গায়, কিন্তু ডিয়ের কানে এবং আমার কানে বাচ্চার কান্নার শব্দ যায়। এবং সে হাত মেলে ধরে উপরের দিকে এবং অদ্ভুত ভাষায় কি জানি বলতে লাগলো, এবং মনে হচ্ছে যে সে কাউকে নিজের ভেতরে নিয়ে আনার চেষ্টা করছে, সে কাউকে নিজের ভেতরে আনার চেষ্টা করছে। সে অদ্ভুত ভাষায় হাত দুটো মেলে কেমন কেমন জানি ইশারা করতে লাগলো, এবং ওই বাচ্চার কান্নার শব্দ যেটা অল্প ছিল সেটা বাড়তে 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 মনে হচ্ছে সে আমার চোখের সামনে, হয়তো আমার কোলে, কিন্তু আমি বাচ্চাকে দেখতে পাচ্ছি না। এবং আচমকা একটা শব্দ হলো, ওই কান্নার শব্দটার সাথে সাথে থেমে যায়। মনে হলো যেন ওই বাচ্চার গলাটা অথবা ঘাড় কেউ মুটকে দিয়েছে ওই সময়। ওই শব্দটা হলো তখন। ওই শব্দটা হওয়া মাত্রই তার এই দুই হাত নিচের দিকে নেমে এলো, এবং তার এই দুই হাত নিচের দিকে নেমে আসার সাথে সাথেই ঘর অন্ধকার। এরপরে আস্তে করে লো পাওয়ারে ওই ঘরের লাইটটা জ্বলতে শুরু করলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি ওই অন্ধকারের ভিতরে অদ্ভুত একটা আলো। আমি দেখতে পাচ্ছি বাল্ব লো আলোতে জ্বলছে, কিন্তু চারপাশে আলোটা বাল্বের আলো না, অদ্ভুত লাল একটা আলো, লাল আর অন্ধকার মিশানো আলো। এবং কোত্থেকে সে নিয়ে তার সামনে তার কোলে একটা বাচ্চাকে রাখলো মাত্র। সে বাচ্চাটাকে রাখলো এবং বলল আমার ডিনার টাইম, তোমরা চাইলে যে ডিনার করে আসতে পারো, অথবা আমার সাথে চাইলে তোমরা বসে খেতে পারো একসাথে। কি ডক্টর তুমি খাবে? ডিএ উত্তর দিল যে না আমি এখন খাবো না, তুমি খাও। ডিএ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে এখন। আমি ডিএর থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালাম, এবং আমি কল্পনাও করতে পারিনি যে আমার চোখের সামনে ওই বাচ্চার পাটা হাঁটুর পাশ থেকে একেবারে মুচকে সে চিত্তে লাগলো। একটা মানুষের চামড়া, সে ছোট বাচ্চাই হোক যেই হোক, তাকে টান দিয়ে ছেঁড়া যায় না, তবুও সে মোচড়াতে লাগলো। সাদা শরীরটা, অলমোস্ট সাদা এই শরীরটা, ওই জয়েন্টের জায়গাটা নিমেষে লাল হয়ে যায়। লাল হওয়ার পরে লালের গতিবেগ মনে হলো যেন বাড়ছে, মানে স্কিনের উপরে রক্ত চলে এসেছে প্রায়, এবং স্ন্যাপ ভেঙে গেল জিনিসটা। এরপরে সে যখন পাটা টান দেয়, রক্তনালীটা পর্যন্ত স্পষ্ট দুইটা
অংশের মাঝখানে ঝুলে বেরিয়ে আসে, বিচ্ছিন্ন হয়ে যায় সে পা এবং হাঁটুর জয়েন্ট থেকে রক্তনালীটা একেবারে বেরিয়ে আসে এবং সে ছোট্ট পাটা সে নিজের মুখের মধ্যে নিয়ে একটা মুরগি যেভাবে চেবায় কেউ, সে ওইভাবে একটা কামড় নিয়ে সে চিবুতে চিবুতে আমাকে বললো যে, বলো কি চাও, যা চাইবে আমি তাই দেব, আমাকে শুধুমাত্র সেজদা করো। এরপরে সে আবারও মুখের মধ্যে নিয়ে সেটা চাবাতে শুরু করলো। এই পয়েন্টে আমি ওজিফার বইয়ের কথা একদম ভুলে গিয়েছি। আমি জিজ্ঞেস করতে লাগলাম, তুই কে, বল আমাকে, তুই 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 বল তুই কে। সে খাবারটা মানে বাচ্চাটার ওই পাটা দুই একটা কামড় দেওয়ার পর পরই সে আমার দিকে ছুঁড়ে মারে, কিন্তু পাশে যেয়ে পড়ে, একদম বাচ্চার পাটা পাশে যেয়ে পড়ে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শব্দটা আসলে হয়, বাচ্চার পা ওইখানে আসলে ছিল। বাচ্চার পা আসলো কোত্থেকে? কারণ ওই সময় ডিএর সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়ায়, সে নিজে আমার কাছে চলে আসে এবং সে নিজে অবাক হয়, কারণ রক্তের চিরা থেকে শুরু করে সব কিছু এখানে বাচ্চার পায়ের, আসলেই বাচ্চার পায়ের অংশ, হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ছোট্ট অংশ। এই বাচ্চাটার বয়স হয়তো 2 দিন 3 দিন বা 4 দিন। বাচ্চাটার আমি যেরকম দেখেছিলাম 2 দিন 3 দিন 4 দিন, কিন্তু পায়ের আঙ্গুলগুলো তো দেখা যায়, পায়ের তালুটা তো বোঝা যায়। সেই সাথে সাথে আমাকে বললো যে এখান থেকে বের হয়ে চলো। যখনই সে কথাটা বললো ওই মুহূর্তে আমি তাকে বললাম যে না, এখান থেকে বের হওয়া যাবে না এখন, আগে দেখি ঘটনা কি, দাঁড়ান। তো ওই সময় সে হাসতে শুরু করে এবং সে বলতে থাকে, তোমরা আমাকে এত সহজে সরাতে চাও, আজকে এত বছর ধরে তুমি এইখানে কিছুই করতে পারলে না ডক্টর। আমি এইখানে আর আমার সাথে আমার 4 ভাই বোন, আমরা 5, আমরা সবসময় সব জায়গায় এক ভাই আরেক ভাইয়ের, এক বোন আরেক ভাইয়ের, ভাই তার বোনের সব সময় খেয়াল রাখে। ব্যাপার হচ্ছে কি, আমাকে যে বের করার নিয়ত তোমাদের ছিল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ডক্টর? গেটটা স্ল্যাম করলো ওই সময় সাথে সাথে, গেটটা স্ল্যাম করলো একেবারে সশব্দে, যে শব্দে পুরো বিল্ডিং কাঁপতে পারে। এরপরে সে বলল, খেলা তো মাত্র শুরু, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ডক্টর, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে না। আর তুই, এরপরে কি জানি বললো, আমি মনে করার চেষ্টা করছিলাম যে ওই আয়াতগুলো, যে আয়াতগুলো আমাদেরকে পড়তে হয়, যে আয়াতগুলোর উপরে আমাদেরকে জোর ধরে রাখতে হয়, কিন্তু ওই আয়াত কোনো মতে মনে পড়ছে না আমার। এর মধ্যে ঘরের যে আলোর যে অবস্থাটা, লাল আলোটা এখন কেমন জানি ধীরে 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 একটু সবুজ আলোয় রূপান্তরিত হয়, এবং সবুজ আলো রূপান্তরিত হওয়ার পরে আমি দেখতে পাই ওর পেছনের দিকে ওর চেয়ারটাও ব্রোঞ্জের মতো, একদম পিতলের মতো। ওর চেয়ারের পেছনের দিকে একটা বিশাল গর্ত দেখা যায়, এবং ওই গর্তের ভেতরে মানুষের হাত পা সেখানে রাখা। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, কি দেখতে পাচ্ছ তুমি? এটা আমার ডানজন, এরা আমার বিরুদ্ধে কাজ করে, এরা আমার হয়ে কাজ করতে চায় না, এই জন্য এদেরকে ডানজনে এইভাবে বন্দি করে রাখতে হয়, এবং দিন শেষে এইভাবে উল্টো পরে থাকতে থাকতে একসময় তারা মরে যায়। এবং যখন আবার আরেকজনকে ডানজনের ভেতরে এনে রাখবো, সে দেখবে কি তার চারপাশে অসংখ্য মৃতদেহ রাখা, কেউ হয়তো 2 দিন আগে মরেছে, কেউ হয়তো 6 মাস আগে মরেছে। মৃত্যুর সাথেই মৃত্যু, তারও মৃত্যু হবে ওই মৃতদের সাথে। মৃতদেরকে দেখতে দেখতে তার মৃত্যু হবে। সে দেখবে যে কিছুদিন আগে যে মারা গিয়েছে তার যে বিভীষিকা, সেই বিভীষিকা সেও অনুভব করবে, এবং ওই বিভীষিকার তাড়নায় বেঁচে থাকার এক অস্বাভাবিক তাড়নায়
সে চেষ্টা করে যাবে বাঁচার, কিন্তু সে তো উল্টো আটকে থাকবে, সেইভাবে আটকে থাকবে। সে না পারবে সরতে, না পারবে ডান দিকে যেতে, না বাম দিকে যেতে। তাকে এইভাবেই তার সহযোদ্ধী যতজন রয়েছে মৃত, তাদের চেহারা দেখতে দেখতে মরতে হবে খুব সহজেই। হয়তো দেখা যাবে যে কারোর চেহারা একদম লাল হয়ে গেছে, কারোর চেহারা একদম কালো হয়ে কঙ্কালের হাড় বেরিয়ে এসছে, তো কারোর একদম কঙ্কালটুকুই দেখা যায়, অথবা কারোর চোখ একদম খোলা, হয়তো 2 দিন আগে যে মরেছে। তা সে খোলা চোখের দিকে তাকিয়ে সে দেখবে অনন্তকালের এক দৃষ্টি। ওই দৃষ্টি দেখতে 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 ঠিক সেও বাকিদের মতো মরে যাবে। তার আগে মৃত্যুকে সে বারবার দেখবে এবং মৃত্যুর ভয়ে সে বারবার কাঁপবে। সেটা কথা না, কথা হচ্ছে আমাকে এখান থেকে যেহেতু বের করার দুঃসাহস তোমরা দেখিয়েছ, তোমাদের সাথে তো এখন কিছু না করলে হচ্ছে না আমার। তো এখন সবার আগে কার পেছনে যাওয়া যেতে পারে? এ কথা বলার পরেই আমার মনে আছে যে ডিএ এবং আমার মধ্যে দূরত্ব ছিল কয়েক ইঞ্চি। আমার পেছনে সে দাঁড়ানো তখন, ওই এন্টিটি সে আমার পেছনে দাঁড়ানো তখন, সে আমার পেছনে দাঁড়ানো এবং তার আকার ধীরে 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 বাড়তে শুরু করেছে। তার মাথা আমার দিকেই, কিন্তু তার উচ্চতা বাড়তে শুরু করেছে, যেটা ওই ঘরের আয়তনের ভিতরে হচ্ছিল না। তার উচ্চতা বাড়ছিল এবং সে অদ্ভুত ভাষায় যে কি কি চিৎকার করছিল, এবং তার মুখ থেকে যে থুতু এবং থুতুর যে দুর্গন্ধ, আল্লাহ, এই জিনিস পর্যন্ত আমার নাকে মুখে চেহারার উপরে পড়ছিল ওই সময়। কিন্তু আমি নড়তে পারিনি, এবং আমার স্পষ্ট মনে আছে যে তার একটা হাত আমার গলা স্পর্শ করেছে, আর একটা হাত আমার চোখের একদম কাছে। সে চাচ্ছে আমার চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সে আমার চোখ তুলে ফেলতে। ওই সময় আমি ডান হাত দিয়ে তার ওই হাতটা ধরে ফেলি, এবং যেই মুহূর্তে আমি ওই হাতটা ধরে ফেলি সেই মুহূর্তে তার এবং আমার চোখাচোখি হয় একই সময়। আমার গলা থেকে সে হাত ছড়িয়ে ফেলে এবং কই কিচ্ছু নেই। যে দম বন্ধ ভাবটা ছিল, সে দম বন্ধ ভাবটা চলে গেল আমার, কারণ গলা চেপে ধরার সে ভাবটা এখন আর নেই। সে বিশ্রী অস্বস্তি আমার ভেতরে নেই। আমি সাথে সাথে ডিএ কোথায় তার দিকে তাকালাম। রুমের এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলাম যে ডিএ এই মুহূর্তে ওই জায়গাতেই, কিন্তু সে পড়ে আছে। ডিএ কে এক অদ্ভুত শক্তি ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ডিএ দেখেনি তাকে, ডিএ দেখতে পাচ্ছিল যে আমার নিজেরই গলার নিচে চেপে ধরার চেষ্টা করছি। তখন সে ছুটে এসেছিল এবং কোন জিনিসটা জানি তাকে ধাক্কা মারে, কিন্তু সে উঠে দাঁড়াতে দাঁড়াতে দেখতে পায় যে আমার গলা ততক্ষণে আমি নিজেই ছেড়ে দিয়েছি। এই জন্য সে আমাকে ধরে বারবার জিজ্ঞেস করছিল যে আমি ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা, বারবার জিজ্ঞেস করছিল, এবং ওই রুম থেকে সে আমাকে টেনে বের করে নিয়ে আসে। এবং সে তখন আমাকে বলতে লাগলো, এটা এখানেই শেষ, এখানেই শেষ, আর কোনো কিছু করা দরকার না, এটা এখানেই শেষ। এই কথা সে যখন বলছে, ভেতরের থেকে তখন বিশ্রীভাবে সে হাসি দিচ্ছে, এবং ওই হাসিটা মারাত্মক রকমের বিশ্রী। সেটা আপনার পুরুষত্বের উপরে আঘাত হানার মতো, পুরুষত্বের উপরে আঘাত হানার মতো হাসি। এদিকে আমার গলা তখন বিশ্রীভাবে ব্যথা করছে, আর চারপাশ মনে হচ্ছে এইভাবে 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 করছে, যেটা কল্পনা করা একদম কঠিন। তারপরও ওই অবস্থাতে, মাতালের মতো অবস্থাতে আমি ওইখান থেকে উঠে আবারও রুমের ভেতরে ঢুকে এবার আমি তাকে দেখতে পাই যে সে একদম ঠিক আগের জায়গায় বসা, সেই চেয়ারের উপরে পায়ের উপরে পা তুলে, সে শুকনো গিরগিটির মতো পা, সে শুকনো হাত, সে শুকনো পেট, যেটা ছাতি পর্যন্ত দেখা যায়, মাথায় সে মুকুট এবং থুতনিটা প্রায় নেই নিচের। এই অদ্ভুত কিম্ভূতকিমাকার, তার চোখ, কান, নাক সব একেবারে কুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে তার গলা চেপে ধরি, এবং তার গলা চেপে ধরতেই আমি স্পষ্ট টের পাই যে তার কষ্ট হচ্ছে।
এবং যখন আমি টের পাই যে তার কষ্ট হচ্ছে, সে অনুভব করতে পারছে যে আমি তার গলা টেপে ধরেছি, অত বেশি আমি আরও জোরে চেপে ধরার চেষ্টা করি। যত বেশি আমি চেপে ধরি, অত মনে হয় যেন আরেকটু জোরে চাপ দিলে মরে যাবে, আরেকটু জোরে চাপ দিলে মরে যাবে। কিন্তু ওই সময় খেয়াল করে কি, লোকজন আমাকে টানছে, কারণ আমি আমজাদের গলায় এমন ভাবে ধরেছি, মানে গলা টেপার জন্য না, যেন ওর গলার ভিতরে যা রয়েছে, যত কিছু রয়েছে, সবকিছু একেবারে পিষে ভেঙে ফেলতে চেয়েছিলাম। এরকম কয়েকজন মিলে যখন আমার এই শক্ত হাত সরায়, তখন আমি আমার দুই হাতে মারাত্মকভাবে ব্যথা পাই, মারাত্মকভাবে বিভিন্ন জায়গায় টান পড়ে এবং অদ্ভুত রকমের পেশি টান পড়ে, যার ব্যথায় আমি একেবারে রীতিমতো কুকিয়ে ওঠে। কিন্তু তখনও আমি দেখতে পাচ্ছি সে তার বিশ্রী মুখ ওইভাবে কিম্ভূতকে মাকার খিচিয়ে টান মেরে হাসছে আমার দিকে। ডিএ কোনো মতে চাচ্ছিল না যে ফার্দার এক্সোসিজম কন্টিনিউ হোক, কারণ এখন লায়াবিলিটির প্রশ্ন চলে এসছে। সেই সাথে আমি যে তার গলা টিপে ধরার চেষ্টা করেছি, এটা পরিবারের সদস্যরা সবাই দেখেছে। এটা যেমন তেমন ভাবে নেওয়া সম্ভব না, কিন্তু তারপরও এই এতগুলো লোক, তার পরিবারের সদস্য, ডিএ সেখানে বসা, তারপরও আমি সেখান থেকে উঠে দাঁড়াই। আমার মাথা না ঘুরছিল এবং আমার কানের মধ্যে ফিস ফিস করে একটা শব্দ আসছিল এবং আমি চোখ বন্ধ করে একটা চেহারা দেখতে পাচ্ছিলাম। যখনই আমি সবার সামনে থাকি, যত কিছুই করি না কেন, চোখ খোলা রাখা অবস্থায় আমি একটা চেহারা দেখি, চোখ বন্ধ রাখা অবস্থায় আমি আরেকটা চেহারা দেখি। চোখ খোলা রাখা অবস্থায় আমি দেখতে পাই যে লোকজন সবাই এখানে বসা, কিন্তু চোখ বন্ধ করলে আমি দেখতে পাই যে এরা সবাই লোকজন, কিন্তু এরা সবাই এক একজন ভূত, এরা সবাই এক একজন রাক্ষস, এরা সবাই এক একজন দানব। এত কথা মাঝখানে হঠাৎ করে আমি উঠে দাঁড়াই এবং আবারও ওই রুমের ভেতরে যে ঢুকে, সেই চেয়ারের মধ্যে সে তখনও বসা। আমি যে চেয়ারের দিকে তাকিয়ে কথা বলছি, সেই চেয়ার অন্য কেউ সেখানে দেখে না, অন্য কেউ সেখানে সেই উপস্থিতি টের পায় না কোনো মতেই। সবাই দেখে শুধু আমজাদ কথা বলে, অন্য কেউ না। এই জন্য ডিএ সবাইকে বের করে দেওয়ার ইশারা দেয় যে তারা যদি একটু দূরে থাকে, তারা যদি না দেখার চেষ্টা করে। আমি তখন তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কে সেটা বলো। তুই এর পরে তুমি। আর একটু পরে আমি বলেছিলাম যে আপনি কে, দয়া করে বলুন। যত সময় যাচ্ছিল তত তার প্রতি আরো বেশি এক অদ্ভুত রকমের ঘৃণা জন্মাচ্ছিল আমার ভেতরে। কেন জানি মনে হচ্ছিল সে এমন এক ধরনের জিনিস যে অন্ধকারে ঘুরে, মনে হচ্ছিল এরকম। আমি ওই রুমের ভেতরেই একদিকে ঠায় তাকিয়ে আছি, কিন্তু আমার চোখ দেখতে পাচ্ছে একটা ঘরের ভেতর থেকে একটা একেবারে লম্বাটে একটা লোক, একটা বেটে খাটো লোকের সাথে বেরিয়ে আসে। তার ওই বেটে খাটো লোকের কোলে একটা শিশু, সে শিশু বাচ্চাটাকে সেই বড় লোকটার হাতে তুলে দেওয়া হয়, লম্বা চড়া লোকের হাতে। সেই লম্বা চড়া লোক সে শিশুটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তার দুই পাশে একদম ধুধু ফাঁকা জমি। সে যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, সেই জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে ফল যেভাবে দুই হাতে দিয়ে মানুষ খায়, সে সেইভাবে সেই শিশু বাচ্চাটার হাতের অংশটা ওই বাচ্চা জীবিত থাকা অবস্থায় তার মুখের মধ্যে নিয়ে কামড়ে ছিঁড়ে খেতে সে এগিয়ে যেতে লাগছিল। এবং তখন ওই বাচ্চার কান্না, ওই বাচ্চার চিৎকার আমার কানের মধ্যে বিশ্রীভাবে লাগছিল। এবং ওইদিকে আমজাদ বসে বসে হাসছে, তার হাসি থামছে না, খিলখিল করে হাসছে সে। এদিকে ডিএ যখন আমাকে জিজ্ঞেস করলো আমি ঠিক আছে কিনা, যখন সে আমাকে দেখলো যে আমি অদ্ভুতভাবে তাকিয়ে আছি কোনো একদিকে, তখন আমি বলেছিলাম যে না, আমি ঠিক। আমি সেই চেয়ারের সামনে দাঁড়ালাম। সেই চেয়ার, যে চেয়ারটা বাকি সবার সামনে ইনভিজিবল, শুধু আমি দেখতে পাচ্ছি। তখন আমি ওই শয়তানের চেহারার দিকে তাকাই। ওর চেহারা থেকে তখনও একটা ভাব বের হচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করি তুই কি চাস বল। সে তখন বললো একটা কথাই, তার অনেক বেশি ফলোয়ার দরকার,
যেটা সে আমাদেরকে বোঝায় তার অনেক বেশি ফলোয়ার হওয়া দরকার, তাকে গড লেভেলে যে পৌঁছাতে হবে, তার অনুসারীর একটা মাপদণ্ড তাকে তৈরি করতে হবে, যে মাপদণ্ডে পৌঁছানোর পরে লোকজন তখন তাকে সম্রাট হিসেবে ভাববে। এবং সে এই উঁচু স্তরে যাবার জন্য সবার আগে সে কী করে, সে সেই সমস্ত বাবা মাদের শিশুদেরকে সে মেরে ফেলে যেই সমস্ত বাবা মার ওই শিশুদের প্রতি কোনো টান থাকবে না কখনোই। ওই শিশুরা জন্ম হওয়ার পরে সে কখনোই এসে নিয়ে যায়, অথবা জন্ম ছাড়াই, মানে জন্ম হওয়ার পরে ছাড়া অবস্থায় যখন তারা থাকে তখন এসে নিয়ে যায়। এমনকি পাখির রূপে পর্যন্ত আসে তারা। আমি যখন তার সাথে কথা বলি, সে যখন আমাকে কথা বলে, অদ্ভুতভাবে আমি এই সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম যা ভাষায় বোঝানো সম্ভব না। সে আমার হাত ধরে বলে, আমার সাথে এক হয়ে যাও, বেটার হোস্ট হও। বেটার হোস্ট হলে তোমার সমস্ত দুঃখ গ্লানি সব কিছু মুছে যাবে, আর তুমি সব ধরনের স্বাদ পাবে, সব ধরনের। শুধুমাত্র আমাদের সাথে জয়েন করে ফেলো। একদম ফিসফিস করে বলছিল। তখন আমি যে ওর মুখে মধ্যে থুতো মারি, এইটা তো আর থুতু ওর গায়ে লেগে পড়েনি, সেটা সরাসরি ফ্লোরে যেয়ে পড়ে। আমি যখন থুতোটা মারি, সে সাথে সাথে আমার মুখটা ধরে ফেলে এবং ধরে সে আমার মুখের ভিতরে সে হাত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি নিজেকে সারিয়ে নিই, ওই অবস্থা থেকে নিজেকে সারিয়ে তুলি। কিন্তু চিন্তা করতে লাগলাম যে আমার সামনে জিনিসটা কি। আমি রোগী দেখি সবসময়, রোগী আমি আজকে দেখতে পাচ্ছি না। ঠিক ওই রকমই তো ব্যাপার, যে ওই কাশেম সাহেবের ওইখানে ওই মেয়ের বাবা সে যেভাবে ইনফেক্টেড হয়ে পড়ে, ব্যাপারটা কি এরকম যে আমি ইনফেক্টেড? সাথে সাথে সে উত্তর দেয়, অফকোর্স তুমি ইনফেক্টেড। তখন আমার চোখের সামনে বিছানার উপর একটা থালা রাখা, এমন একটা থালা রাখা যে থালার উপরে একটা শিশু বাচ্চার বডি, তার চারপাশে খাবার রাখা, এবং সে ওই চেয়ারে বসে থেকে আমাকে বলছিল, নাও তোমার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নাও। খাবারটা যদি খেয়ে নিতে পারো তাহলে তোমার আর আমার যে বন্ধুত্ব হবে, এই বন্ধুত্বর শক্তির ব্যাপারে কেউ কল্পনাই করতে পারবে না কখনো। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে একটা ডেড বডি। কিন্তু ভালো করে তাকানোর পর বুঝতে পারলাম যে এই বাচ্চার শরীরটাকে একেবারে ঝলসে ফেলা হয়েছে আগুনে। শরীরের মাঝখানে ক্র্যাকগুলো দেখা যায়, চামড়ার উপরে ভাগ সহ কিছু অংশ একদম পুড়ে গেছে, পুরোপুরি পুরো কয়লার মতো, এবং বিভিন্ন জায়গায় ক্র্যাক। ওই ক্র্যাক মাংসপেশি দেখাচ্ছে, ভেতরের মাংসপেশি। গরম তেলের মধ্যে যেন বাচ্চাটা পড়েছিল। সাথে সাথে সে এই কথা শুনে উত্তর দিল, অফকোর্স গরম তেলেই তো পড়েছিল। একদিন সকালে অনেক বেশি শব্দ করছিল, অনেক বেশি শব্দ। আমার এই শব্দ পছন্দ হয়নি। আমি হুকুম দিলাম ওর মাকে। হুকুম দেওয়ার সাথে সাথে সে তার সন্তানকে তুলে নিয়ে সে গরম তেলের মধ্যে ফেলে দিল। প্রায় 2.5 মিনিট ধরে বাচ্চাটা সেই গরম তেলে ফ্রাই হয়েছে, কিন্তু চিৎকার করেছে কতক্ষণ জানো? চিৎকার করেছে প্রায় 1.25 মিনিট। এই 1.25 মিনিট তার চিৎকার কেউ শুনতে পায়নি। তার সর্বশেষ চিৎকার অথবা ঢেকুর তুমি বলতে পারো তখন 1.25 মিনিট। এই বাচ্চাটাকে একদম গরম তেলের ভেতরে ফেলে ভালো করে পাকিয়ে তোমার জন্য নিয়ে এসছে আমার বোন। আমি বললাম যে তোর বোন কি আবার? সে তখন বলেছি না, আমার ভাই আমার খেয়াল রাখে তা আমি আমার ভাইয়ের খেয়াল রাখি, আমার বোন আমার খেয়াল রাখে তো আমি আমার বোনের খেয়াল রাখি। বোন আরেক ভাইয়ের খেয়াল যদি রাখে তো সেই ভাই বোনের খেয়াল রাখে, আর ভাই যদি ভাইয়ের খেয়াল রাখে তাহলে আরেক ভাই তার খেয়াল রাখে। এইভাবেই তো। এখন তুমি চাইলে খেয়ে নিতে পারো, স্বাদের ব্যাপারে 100% গ্যারান্টি দিচ্ছি, নির্দ্বিধায় খেয়ে নাও। এবং সেই ডেড বডিটা এমনভাবে সাজানো
তার নিচে রাইস রাখা, এবং চারপাশে আমারই পরিচিত যে সমস্ত খাবারগুলো আমি পছন্দ করি ঠিক সেই সমস্ত খাবারগুলো এমনভাবে রাখা, কিন্তু বাচ্চাটা মাঝখানে। ওই খাবারটা দেখার পরে আমি ওর দিকে তাকাই এবং তাকে জিজ্ঞেস করলাম যে এসব করে তোর লাভ কি? সে সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়ায়। এই যে এন্টিটি সে দাঁড়ালো, সে তার হাতে সেই লাঠিটার এখন আয়তন দেখতে পাচ্ছে আমার মাথার উপরে, এবং সেই এন্টিটি যাকে আমার মনে হয়েছিল সে বেটে খাটো, তার হাইট বড় হতে লাগলো এবং সে বলতে লাগলো প্রভুর সাথে কোনো কথা নয়, আর প্রভুর বিরুদ্ধে কোনো প্রশ্ন নয়, প্রভু যা বলবে তাই করতে হবে, তাই মানতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি তখন তাকে বললাম, তুমি আমার প্রভু কোনোদিন হতে পারবে না, তুমি কেন, তোর 14 গোষ্ঠীও পারবে না। এ কথা বলার পরে আমি আল্লাহু আকবার বলে আয়াতুল কুরসিটা পড়তে যাবো, দেখি যে মনে আসে না। ওদিকে সে খ্যাক 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 করে হাসতে শুরু করলো, যেন এইটা তার কাছে একদম সহজ সরল ব্যাপার ছিল যে আমার এই ভুলটা হবে। এদিকে চারপাশ থেকে তখন এক অদ্ভুত ধরনের দুর্গন্ধ আসতে শুরু করে, যেন মানুষ মরে পচে গেছে এরকম একটা দুর্গন্ধ। পোকাগুলো তখনও কিলবিল করছে এরকম একটা দুর্গন্ধ। তো তারা এমন একটা অবস্থায় ছিল, মানে পরিবারের সবাই, এই দুর্গন্ধ যে তাদের নাকে পর্যন্ত গেছে তারা সেটা টের পায়নি। এ পচা মরা মানুষের দুর্গন্ধ পরিবার পর্যন্ত গিয়েছিল, কেউ টের পায়নি। আমার চোখের সামনে দুইটা মেয়ে দেখতে, কিন্তু ভূতের মতো দেখতে, দুইটা মেয়ে অদ্ভুত দেখতে, দানবের মতো। তারা ওই থালাটা তুলে আমার সামনে নিয়ে আসে, যে থালাটা পিছনের উপরে রাখা ছিল, যার উপরে ছিল একদম পুরো গ্রিল হয়ে যাওয়া শিশু সন্তানের মৃতদেহ। আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না দেখে আমি ওই জায়গা থেকে সাথে সাথে বেরিয়ে আসি। মনে হচ্ছে যেন শরীর থেকে সমস্ত শক্তিকে যেন টেনে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না। নিঃশ্বাস নিতে পারছি না, কোনো কিছু শান্তিতে করতে পারছি না। এমন তো না যে শান্তির কাজ, তারপরও কোনো স্বতঃস্ফূর্ততা নেই, কোনো কেমন জানি জড়তা ভেতরে। মনে হচ্ছে যেন দেয়াল আমাকে চারপাশ ধরে একেবারে পিষে ধরেছে, নিঃশ্বাস নিচ্ছি কিন্তু মনে হচ্ছে অক্সিজেন নেই। আমি যখন ওই দরজা খুলে বাইরে বেরিয়ে আসি, ওই সময় আমার স্পষ্ট মনে আছে এত জোরে একটা বজ্রপাতের শব্দ যে আমি কল্পনা করিনি। মনে হলো যে বাইরে এখন কি বৃষ্টি হচ্ছে নাকি। এদিক ওদিক দেখালাম, এই বজ্রপাতের শব্দটা যখন আমার মাথা মধ্যে আবার এলো, তখন আমার কেন জানি মনে হলো যে এই ডাইনিং স্পেসের ওই পাশে ওই চেয়ার, আর ওইখানে ওই ব্যক্তি বসা। আমার মনে হতে লাগলো ওই ব্যক্তি ওইখানে বসা সেই মেয়েটার বাবা। আমি শুধু ঘাড় কাত করে দেখার চেষ্টা করলাম। যখনই আমি ঘাড় কাত করে দেখার চেষ্টা করলাম, স্পষ্ট দেখতে পেলাম চেয়ারে সেই ব্যক্তি বাঁধা, তখনও সেই এত বছর আগের সেই স্মৃতি, সেই ব্যক্তি সেইখানে সেইভাবে বাঁধা, যেন সে নিঃশ্বাস নেবার চেষ্টা করছে। ঠিক আমার মনে হচ্ছে আমি যেভাবে হাঁপাচ্ছি সে সেভাবে হাঁপাচ্ছে, দূরেই। আমাকে দেখে তার মাথাটা, যেটা চেয়ারের উপরে একদম হেলান দিয়ে অপর পাশে পড়েছিল, ওই মাথাটা সোজা হয়ে দাঁড়ায়। বাইরে আবারও বজ্রপাতের শব্দ, অদ্ভুত রকমের বজ্রপাতের শব্দ। মনে হচ্ছে যেন বজ্রপাত আমাদের চারপাশে হচ্ছে। আমার হুট করে খেয়াল হলো কি বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টির শব্দ। কারণ ভেতরে থাকলে বৃষ্টির শব্দ একরকম, বাইরে বের হলে বৃষ্টির শব্দ আরেক রকম। কিন্তু বজ্রপাত মনে করিয়ে দেয় যে বাইরে আসলেই ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে। এবং ওই যে থাই গ্লাস দিয়ে যে বারান্দাটা করা, ওই বারান্দা ওই পাশ থেকে কে জানি থাই গ্লাসের টোকা দিল, টুক টুক টুক। আমি নিঃশ্বাস নিচ্ছি, আমার মনে আছে 2 হাঁটুর উপর আমার হাত। আমার মনে হচ্ছে আমার
চেহারা ছিঁড়ে রগগুলো বেরিয়ে আসবে। যে টোকা দিচ্ছে যখন আমি তাকালাম, আমি দেখতে পেলাম ভেতরে যে ব্যক্তি বসা ছিল সে বাইরে থেকে এমনভাবে টোকা দিচ্ছে আর এমনভাবে সে হাত দিয়ে থাপড়ানোর চেষ্টা করছে। সবকিছু বাইরে বজ্রপাতেরও শব্দ হচ্ছে, যেন একদম গুড় করছে সবকিছু, সেই রকম আলো। এবং সে এমনভাবে থাপড়ানোর চেষ্টা করছে তাই যেন সে বাঁচার চেষ্টা করছে, তাকে হয়তো পানিতে ডুবিয়ে মারছে। মনে হচ্ছে যেন বাইরে বন্যার পানি, যেটাই থাই গ্লাসের কারণে ভেতরে ঢুকতে পারছে না। আমি কানের ভেতরে এমন একটা শব্দ পেলাম যে শব্দ পাওয়ার পরে সেই দিকে ঘুরিয়ে না তাকিয়ে কেউ থাকতে পারবে না। গেট ক্যাচ 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 শব্দ করে গেট খুললো। যেভাবে গেট খোলার শব্দ শয়তান শোনায় আমাদের। তো ওই চেয়ারে বসা লোকটা তো সেখানে নেই, কিন্তু বিছানায় বসা আমজাদ আমার দিকে তাকিয়ে হাসছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম প্রায় ফুরানোর মতো অবস্থা। আমি তারপরও দম নেবার আপ্রাণ চেষ্টা করতে করতে আমি ওই রুমের ভেতরে ঢুকি এবং ডিএ তখন আমাকে দেখে জিজ্ঞেস করছিল যে আমি কি নিঃশ্বাস নিতে পারছি না। আমি যখন ডিএকে বোঝানোর চেষ্টা করলাম যে সে কি কোনো কিছু দেখেনি, ডিএ আমাকে বলল সে শুধুমাত্র এটুকু দেখলো যে আমি কার সাথে কথা বলছি আর নিজে সব কিছু করছি বসে বসে। ওই এমন পর্যায়ে আমজাদ নামের ব্যক্তি সে এরকম শব্দ করতে লাগলো, কি জানি সে চাবাচ্ছে। ডিএ তখন তাকে জিজ্ঞেস করলো, আমজাদ শব্দটা কেন করছো তুমি? ওইখান থেকে উত্তর আসে বিশ্রী একটা গলাতে, ওইটা আমজাদের গলা না। উত্তর আসে, মাত্রই আমার নামে কোরবানি দেওয়া এক শিশুর লাশ, স্পেসিফিকলি তোমাকে আমি বলতে পারি হৃৎপিণ্ডটা, মাত্রই আমার জন্য নিয়ে এসছে আমার সাগরিক। খাবে? অনেক বেশি স্বাদ, আরো বেশি স্বাদ লাগে তখন যখন তা তোমার নামে কোরবানি দেওয়া হবে। খেতে চাও? ডিএ তখন জিজ্ঞেস করলো, আমি কার সাথে কথা বলছি এখন? তুমি কত নাম্বার? তখন সে আঙ্গুল উঁচিয়ে দেখালো যে সে এখনো সেই একই ব্যক্তি যে শুরু থেকে এখন এখানে আছে। ডিএ তখন তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে উত্তর দেয় না, শুধু হাসে আর মুখ দিয়ে চাবানো শব্দ করে যাচ্ছে। তো ডিএ তখন তাকে প্রশ্ন করলো, আচ্ছা যেটা তুমি খাচ্ছ সেটা একটু দেখাও আমাদেরকে। সাথে সাথে না এরকমটা ছুঁড়ে মারলো ওর মুখ থেকে কি জানি, এবং ডিএর একেবারে সামনে বিছানার একেবারে প্রান্তে এসে ওই টুকরোটা লাগলো। হালকা একটু লালচিটে ভাব ছিল ওই টুকরোটার ভেতরে, এবং ওইটা একটা মনে হয় যে লিভারের অংশ, মনে হয় দেখলে লিভারের অংশ, এমন না যে হৃৎপিণ্ডের কথা বলছি, মনে হচ্ছে লিভারের অংশ। ডিএ আমার দিকে তাকায় আর আমি ততক্ষণে ফোঁস করছি শুধুমাত্র নিঃশ্বাস নেওয়ার জন্য। আমার মনে হচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো ডিএ আমাকে জড়িয়ে ধরে একটা চাপ দেয় আমার বুক, ভেতর থেকে যেন সে বাতাস বের করার চেষ্টা করে। সেই যেই মুহূর্তে আমাকে একটা চাপ দেয়, ঠিক সেই মুহূর্তে বিছানার উপর থেকে আমজাদ সাদা লাফ দিয়ে পড়ে আমাদের উপরে। আমজাদ যখনই লাফ দিয়ে পড়ে আমাদের উপরে, ডিএ যে পরে এক সাইডে, কোথায় পড়েছে আমি নিজে যাই না, কিন্তু আমজাদ আমার উপরে, এবং সে আমার উপরে, আমি তো নিচে, সে আমার উপরে। এবং আমার স্পষ্ট মনে আছে আমার পেটে একটা মারাত্মক ঘুষি পড়ে। আমার পেটে যখন এই মারাত্মক ঘুষিটা পড়ে, মনে হচ্ছে পুরো দুনিয়া আমার চোখের সামনে ঘুরছে। আর আমার এইটুকু খেয়াল আছে যে এখন আমজাদ ডিএর দিকে তাকিয়ে আছে। ডিএ কোনো একদিকে বিছানা অথবা দরজার আশপাশে কোনো এক জায়গায় সে হাত বসা অবস্থায় পড়ে আছে। বয়স তো হয়ে গেছে তার, তাই না? বয়স তো হয়েছে। ওই পেটে ব্যথায়, যন্ত্রণায় চিৎকার আমি দিইনি, লাজ লজ্জার কথা ভেবে মুখ দিয়ে শুধুমাত্র চেপে রেখে যতটুকু পেরেছি ঘুমিয়েছে।
এবং চোখ কেমন জানি করে যখন এই ধরনের খুশিগুলো পেটের ভিতরে লাগে মানুষের। ওদিকে আমার স্পষ্ট মনে আছে যে ডিএ ওর সাথে তর্ক করছে, আর ও জানোয়ারের মতো বিভিন্ন রকমের শব্দ করছে। আমার স্পষ্ট মনে আছে ডিএ তখন সূরা ইয়াসিন পড়তে শুরু করেছে, কারণ ডিএ সূরা ইয়াসিন মুখস্থ করেছিল। সে যখন সূরা ইয়াসিন পড়ছিল চিৎকার করে করে, তাকে থামানোর জন্য হোক বা তাকে ঠেকানোর জন্য হোক, তখন সেই আমজাদ এবং ডিএর মধ্যে যে হাতাহাতি শুরু হয়, ওই হাতাহাতিতে ডিএ তার যত শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে তার ঠেকানোর তো চেষ্টা করছে এবং সেই সাথে সে তাকে ঝাড়ারও চেষ্টা করছে। কিন্তু ওই মুহূর্তে আমজাদ তার শরীরের উপরে যেমন জোর কাটাচ্ছিল, ঠিক তেমনি আমজাদ পুরো জায়গাটাকে নাপাক করার জন্য পেশাব ছিটাতে শুরু করে দেয়। তাও একটা মানুষ এইভাবে পেশাব কন্ট্রোল করতে পারে না, 2 ফুটা করে ছিটালে যেভাবে একটা কুকুর বা বিড়াল পেশাব ছিটাতে পারে, ঠিক সেইভাবে সে চারপাশে পেশাব ছিটাতে লাগলো। এমনকি ডিয়ের গায়েও সে পেশাব পরে, আমার মুখের উপরও সে পেশাব পরে। কিন্তু পেটের ব্যথায় আমি কিচ্ছু করতে পারছি না, এবং আমি শুধু এইটুকু ভাবছি যে আমি কিভাবে উঠে দাঁড়াবো। আর আমি যদি একবার উঠি জানোয়ারের বাচ্চার কপালে শুনি, আর কিচ্ছু না। আমি জানি এর সাথে কি করতে হয়, আমি জানি। দরকার পড়লে সবচেয়ে বেশি হার্ড লাইনে যাওয়া দরকার, সবচেয়ে বেশি হার্ড লাইনে আমি যাব। আমি নিজেকে শত কষ্টের ভেতরও আমার এই উইল পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন। আমি ওইখান থেকে উঠে দাঁড়াই। আমার মনে আছে ও পেছন দিকে এমনভাবে ঘুরলো, এরপর আমাকে উদ্দেশ্য করে বললো, কিরে বজ্জাত ছেলে, কি বলতে চাস? আমি ওকে ধরলাম। লোকটা আমার চেয়ে বেশি বয়সের হলেও অনেক দিন ধরে সে ঠিকভাবে খেতে পারছে না, কিন্তু তারপরও তার গায়ে ঐশী রকমের জোর। সে আমাকে ফেলে দিল বিছানার উপরে, এবং আমার স্পষ্ট মনে আছে সে আবার তলপেটের উপর একটা লাথি পড়ল আবারও, এবং ওই লাথিতেই এতটুকু আমার খেয়াল আছে যে আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আমি তারা দেখছি। এর মধ্যে কি হচ্ছে সেটা আমার মনে নেই, কোনোভাবে মনে নেই। কিন্তু যখন আমার মনে আসে ওই সময় একটা বজ্রপাতের শব্দ হয়, বজ্রপাতের শব্দ একই টাইমে আমার খেয়াল আসা, এবং আমি দেখি ডিএ এক রকমের উপরে চড়ে বসে আছে আমজাদের উপরে, এবং আমজাদের এক ভাই তখন সেখানে এসেছিল সম্ভবত ডিএর ডাকে। এক ভাই এবং অন্য এক ব্যক্তি, এই 3 জন তাকে ধরে রেখেছে। ডিএ তাকে ঝাড়ছে। তখন ডিএ ইয়াসিনের প্রত্যেকটা আয়াত পরে ফু দিচ্ছিল, এবং সে জানোয়ারের মতো গোঙাচ্ছে। এই 3টা মানুষ ওর সাথে পেরে উঠতে পারছিল না। ওদিকে মাটিতে আমি পড়া, ফ্লোরে আমি পড়া, কেউ খেয়ালও করে নাই। বিছানা থেকে কোন সময় ফ্লোরে পড়ে গেছি নিজের অজান্তে নিজেও যাই না। আমি যখন উঠি তখন আমার তলপেটের ভিতরে একটু চিনচিন ব্যথা করছে, কিন্তু ওই রকম ব্যথা নেই। আমি উঠে বসে আমি তাকাচ্ছি ওর দিকে, ও আমার দিকে তাকিয়ে হাসছে এবং গোঙাচ্ছে একই সময়। প্রত্যেকবার যখন সূরা ইয়াসিন পরে ফু দিচ্ছে ততবার সে ঝাড়া দিয়ে উঠছে, যেন তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে সে হার মানতে রাজি না। আমার খেয়াল আছে যে আমি ওয়ার্ড্রোবের পেছনে, ওয়ার্ড্রোবের উপরে পেছন রেখে আর কি ওয়ার্ড্রোবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এবং ওই সময় আমি বললাম, তুমি যেইখানে থাকো তোমাকে এখন দরকার এখানে। আমি দ্বিগুণতা তার উদ্দেশ্যে কথাটা বললাম। আমি এ কথাটা বলার পরে ধীরে 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 এগিয়ে গেলাম। এই অল্প কয়েকটা কদম আমার কাছে মনে হলো যেন আমি অনেক দিন ধরে হাঁটছি, এরকম এত দূরত্ব। আমি ডিয়ের কাছে গেলাম, ডিএকে বললাম ওকে ছাড়তে। ডিএ বললো ওকে ছাড়া যাবে না। আমি বললাম ওকে ছাড়ো, একে ধরো এবং একে ধরে আবারও একে বাঁধো। আমি বাঁধতে পারবো না, কারণ আমার সে শক্তি নেই, এটা সে বুঝতে পেরেছিল। এবং ওই অবস্থায় পরিবারের সবাই মিলে 8-9 জন মিলে, অন্যান্য লোকজন সহ আমজাদকে আবারও বাঁধা হয় বিছানার সাথে,
এবং আমজাদ চলে যাবার পর, মানে আমজাদকে বেঁধে রেখে চলে যাবার পর আমি বাথরুমে ঢুকি আবার, কারণ অ্যাটাচড একটা টয়লেট রয়েছে। আমি সেখান থেকে বাইরে পানি নিয়ে আসি ইচ্ছা করে, এবং ওই ফ্লোরের উপরেই কোনোভাবে বালতির পানি ব্যবহার করেই অজু করেছে। আবারও কারণ মন বলছিল আমাকে আগে সাফ করা দরকার, কারণ আমার শরীরে অনেক ময়লা পড়েছে, না পাখি পড়েছে। আমি অজু করি, অজু করার পরে আমি ডিএকে বলে অজু করো। ডিএ যখন অজু করছে, সে টয়লেটে তখন অজু করছে, আমি তো বাইরে করেছিলাম। আমি বিছানার সামনে দাঁড়ানোর পায়ের সামনে, আর ওইখানে আমজাদ আমার দিকে তাকিয়ে হাসছে, এবং আমি আমজাদের মাথায় সেই ব্রোঞ্জের মুকুট দেখতে পাচ্ছি এখন। সেই এন্টিটি, সেই স্কাল্পচার, সেই মূর্তির সেই এন্টিটি, সেই ব্রোঞ্জের মতো, কিন্তু এখন আমজাদের মাথার উপরে সেই টুপিটা, এবং ওই টুপির ভিতরে অনেক কিছু। এবং আমজাদের ডান পাশে আমার মনে হলো যে সেই লাঠিটা আমি দেখতে পাচ্ছি, আমজাদ ধরে বসে আছে। ডিএ কিন্তু দেখেছে যে শূন্যের ভিতরে হাত ধরে বসে আছে, মানে ডান হাত সে শূন্যে ঝুলিয়ে রেখেছে আমজাদ, আর আমি দেখতে পাচ্ছি লাঠিটা মনে হয় ওর হাতের ভিতরে। আমি শিওর না তখনও। আমি ওজিফার বইটা আবার ধরলাম এবং শেষের দিকে সূরা যেটা পড়তে লাগলাম, যেটা আমরা সবাই জানি কোন সূরা, কারণ আমার হাতের কোনো শক্তি নেই, কারণ আমার নিজের মনে করার কোনো স্মরণ শক্তি তখন একদমই নাই। আমি পড়ছি এবং পড়ছি ওর কানে কাছে চলে গিয়েছি, এবং মানে ওর এমন একটা অবস্থা যেন সে পারে না আমাকে এখন ছিঁড়ে খেয়ে ফেলে। ও রাক্ষসের মতো মানে জানোয়ারের মতো দাঁত বের করে এরম করার চেষ্টা করছে তখন আমাদের সাথে, কিন্তু আমি ওর সাথে দূরত্ব বজায় রেখেছি। এবং ফালাক নাস এমনভাবে পড়ছি আমি, এবং ডিও আমার সাথে এমনভাবে পড়তে শুরু করেছে। এক পর্যায়ে আমি ডিএকে ইশারা দিই যে আমরা দুজন একসাথে কানে বলবো, মানে আমি ইশারা দিই, মানে আমি যাচ্ছি ডিএকেও ইশারা দিই একই পাথ ফলো করতে। আমি ওর কানে, ডিও ওর কানে, একসাথে আমরা যখন ফালাক নাস আবারও শুরু করি, পড়তেই আরও জোর লাগিয়ে, আরও রুহানি শক্তি একসাথে লাগিয়ে, মনে হচ্ছে পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে চারপাশ থেকে যেন কোনো শক্তি চারপাশ থেকে আমাদেরকে আরও বেশি ঘিরে ধরার চেষ্টা করছে। মনে হচ্ছে ওয়ালগুলো আমাদের অনেক কাছে, আমাদের, আর আমি নিঃশ্বাস নিতে পারছি না। আবারও এক পর্যায়ে আমি পড়া থামিয়ে দিই। আমি নিঃশ্বাস নিতে পারছি না দেখে আমি পড়া থামিয়ে দিই। ওই সময় আমি খেয়াল করলাম ডিএ সে কেমন জানি একটা অবস্থার ভিতরে, মানে সে কি জানি দেখছে, মানে তাকিয়ে আছে আমজাদের দিকে, কিন্তু দৃষ্টিটা একদম শূন্য। আমি বুঝে ফেললাম যে আমজাদ এই মুহূর্তে ডিএর উপরে তার ক্ষমতা পুরোপুরি লাগিয়ে দিয়েছে, আমার উপরে পারেনি। তখন আমি আমজাদের দুই গাল ধরে একেবারে চোখের উপর নজর রেখে অনেক কষ্টে নিজের সমস্ত শক্তি লাগিয়ে অনেক কষ্টে আমার মনে আছে আয়াতুল কুরসির প্রথম লাইনটা বলতে সক্ষম হই, কিন্তু তারপরও শেষের শব্দ মাথার মধ্যে আসেনি। প্রথম লাইনের শেষের শব্দ মাথার মধ্যে আসেনি। আমি যত মনে করে এক একটা শব্দ বলার চেষ্টা করছি, মনে হচ্ছে আমার শরীর থেকে কে জানি শক্তিগুলো টেনে নিয়ে যাচ্ছে, আরও বেশি চাচ্ছে যাতে আমি ওর কাছে আসি। ও আমার মনে হচ্ছে যে আমরা আমাকে পারে না, এখনই গিলে ফেলবে এখনই, মানে ও একটা তিমি মাছ যার মুখটা এখনই এত বড় হাওয়া হয়ে যাবে এবং ও আমাকে গিলে ফেলবে, এরকম মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ আমি ওর থুতনি ধরে ফেলি এবং আমার কেমন জানি মনে হলো, আমি কি করেছি পাগলের মতো আমি জানি না, আমি থুতনি ধরে আরেক হাত আমার ওর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি বিশ্রীভাবে টানা শুরু করলাম ওর থুতনি। মানে আমি জানি না আমি কেন করছিলাম, আমি এখনও জানি না। আমি ওর থুতনি মনে হচ্ছে টেনে সরিয়ে ফেলতে যাচ্ছি শুধুমাত্র, এটুকু আর কিছু জানি না। কেন আমি জানি না, আমি এখনও জানি না।
আমার প্রচণ্ড রাগ উঠে যায় ওর উপরে, এবং আমি স্পষ্ট মনে আছে ওই থুতনি 2 হাত ওর মুখের ভিতরে 2 পাশে মারি ধরা আমার। আমি টেনে যেমন শোয়ানোর চেষ্টা করছি, ঠিক তেমনি খাটের সাথে আমি ওর মাথাটাকে এভাবে বাড়ি মারছিলাম এবং বারবার বলছিলাম, জানার বাচ্চা তোর নাম বল, জানার বাচ্চা তোর নাম বল, জানার বাচ্চা তোর নাম বল। ওই সময় জানি আমার কানের মধ্যে কে জানি বলে একটা অদ্ভুত নাম, গ্যাওয়া, এরকম একটা শব্দ, গ্যাওয়া গ্যাওয়া। মনে হয় যেন ব্যাং কথা বলে, গ্যাওয়া। মনে হয় যেন ব্যাং ডাকে, এরকম গ্যাওয়া। এরকম অদ্ভুত ভাবে সেই শব্দটা মনে হচ্ছে এদিক থেকে আসে তো ওদিক থেকে আসে, ওদিক থেকে আসে তো ওদিক থেকে আসে। এবং আমার খেয়াল আছে যে সময় আমি বিছানার সাথে ওর মাথা বাড়ি মারি, আমার স্পষ্ট খেয়াল আছে যে ঘরের লাইটটা একবার বন্ধ হয়ে চালু হয়েছিল। যখন বন্ধ হয়ে চালু হওয়ার কথাটা আমার মনে হলো, তখন আমি ওর মুখের ভেতর থেকে হাত বের করি। হাত বের করার পরে আমি আমার পিঠে একটা টোকা পাই। কে যেন আমার পিঠের পেছনে একটা টোকা দিল। আমি দেখতে পাচ্ছি আমজাদ মানে বিছানায় পড়ে আছে, মানে বাঁধা মানুষ, কিন্তু মাথা ঘুমিয়ে গেলে কিরকম মাথা যেরকম একদিকে কাত হয়ে পড়ে না, ওই রকম। পেছনে ঘুরলাম, এক মুহূর্তের জন্য সেই মুকুট এবং সেই বিশ্রী চেহারা একদম আমার চেহারার সামনে, যা থুতনি একদম ভেতরে, মনে হবে যেন থুতনিটা গলার ভেতরে, মানে নিচের থুতনি গলার ভেতরে, বাকি সামনের পাটি একই রকম, পুরো ব্রোঞ্জের শরীর, মাথাটা কেমন যেন চৌকোনার মতো, মাথার মধ্যে একটা বড় টুপি এবং সেই টুপির ভিতরে বিভিন্ন রকমের জিনিস রাখা, হাতের মধ্যে সেই লাঠি, এবং আমার মনে আছে সেই লাঠিটা দিয়ে সে আমাকে একটা জোরে বাড়ি মারে। এবং সে যখন আমাকে জোরে বাড়িটা মারে, আমি যে ব্যথাটা পাই, সেই ব্যথাটা আমি আপনাদেরকে কল্পনা করেও বোঝাতে পারবো না, লিখেও বোঝাতে পারবো না, বলেও বোঝাতে পারবো না, ইমাজিন করেও পারবো না। আমি বিছানার উপরে যে পড়ি ওই বাড়িটা খেয়ে, এবং আমার পেটের ঠিক ডান দিকে যে ছাতি এবং পেটের যে অংশটা, মানে ছাতির ঠিক নিচের সাইডে লিভার যেদিকে থাকে, বিছানা কোনাটা একেবারে এখানে বাড়ি মারে, যেহেতু আমি পড়ি আর কি ওইভাবে। প্রচণ্ড ব্যথায় আমি শুধুমাত্র টের পাচ্ছিলাম যে সে আমার একদম কাছে চলে এসছে, দিগন্ত তারা আমার একদম কাছে চলে এসছে। আমি বিছানা থেকে কাত হয়ে শুধুমাত্র মাটিতে পড়ে আছি, ঘুমাচ্ছি, এবং আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সে ব্রোঞ্জের সেই ব্যক্তিটা, যার ওই যে পা অসম্ভব রকমের লম্বা, কিন্তু এখন তার হাইট এই ঘরের সমান, যেন সেই ঘরের ভেতরে, মানে ঘরের যতটুকু হাইট সেটা তার কোমর সমপরিমাণ হাইট। সে এখন আমার দিকে ঝুঁকে হাসছে, এবং ওই পাগুলো দিয়ে সে নাচার ছলে সে পাগুলো ট্যাপ ট্যাপ করছে, এবং সে নড়ছে, নড়াচড়া করছে, নিচে বেড়াচ্ছে, কিন্তু সে ঝুঁকে আছে। মানে তার হাইট এত বড় এখন যে তার কোমরটা দেয়ালে, মানে সিলিংয়ের সাথে লেগে গেছে। তার হাইটটা এখন এত বড়, এবং যে অদ্ভুত ধরনের নাচ সে নিচে বেড়াচ্ছে, এগুলো আগে মনে হয় কোন জায়গায় যেন আমি শুনেছি। সেই সাথে অদ্ভুত রকমের মিউজিক, মানে অদ্ভুত রকমের শব্দ ব্যবহার করছে, শব্দযন্ত্র বা যেটাই হোক। এটা আফ্রিকান ডায়ালেক্টের, তাদের ট্রেডিশনের, তাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ট্রেডিশন, এই ধরনের শব্দ ব্যবহার করা, এই ধরনের মিউজিক, এই ধরনের কিছু। এবং সে কি জানি এরকম করছিল। তখন আমি টের পাই দিগন্তে তারা সেখানে এসছে, কিন্তু তখন আমি মানে ফ্লোরে। আমি বাকি লোকের খবর জানি না, কিন্তু আমি দেখতে পাই দেয়ালের উপরে একেবারে এই দেয়ালটার মধ্যে একটা আর্ট, একটা ড্রয়িং ফুটে ওঠে, এবং ড্রয়িংটা হচ্ছে দিগন্তের তারা সেখানে দাঁড়ানো, তার ডানা বের হওয়া, তার মাথার উপরে গোল একটা আলোর ছটা, এবং তার হাতে একটা ট্রায়াম্প, মানে বিউগল বলতে পারেন আপনি।
এবং সেই আর্টটা ফুটে উঠলো, মাত্র ফুটে উঠেছে, কেউ আসেনি, পুরো দেয়ালে সে আর্ট একদম জুড়ে উঠেছে। সেটাই দেয়ালটাই যেন মাত্র নিজেকে ড্রয়িং করলো সেভাবে। আমি দেখলাম কি কেওয়া ওদিকে ঘুরে তাকালো, আর্টের দিকে। সে আমার দিকে তাকিয়েছিল ঝুঁকে, তার দুইটা হাত আমার দিকেই তখনও, কিন্তু সে কুকুর যেভাবে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকায়, সেই পজিশনে থেকে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়েছিল। ওই সময় আমি দেখতে পেয়েছিলাম অতটুকু। ওই আর্টটা ফুটে ওঠার কয়েক সেকেন্ডের ভেতরে ওই আর্টে জীবন্ত হয়ে ওই রুমের ভেতরে ঢুকে দিগন্তের তারা, তার হাতে সে বিউগল মানে ট্রায়াম্প। আমার স্পষ্ট মনে আছে সে সেটা নিল, একটা ফু মারলো, বিকট একটা শব্দ হলো, কিন্তু ওই শব্দটা আমার কানে ঢুকেনি কেন জানি, আমি জানি না। কারণ ওই শব্দটা যে বিকট, সেই শব্দের যে একটা ধ্বনি, সেটা যে ভাইব্রেশন, সেটা আমার পুরো শরীর নাড়িয়ে দিয়েছিল। এবং ওই শব্দের যে ভাইব্রেশন, ওই ভাইব্রেশনে আমারই সামনে আমি শুধু দেখলাম এই কেওয়া উড়ে গেল, কোন দিকে গেছে আমি জানি না, কিন্তু পিছনের উপরে বিকট শব্দ হয়, ধপাস করে কোনো কিছু পড়ার শব্দ। এবং আমি দেখলাম আমার উপর দিয়ে একেবারে লাফিয়ে উঠে দিগন্তের তারা, মানে আমাকে পার করে বিছানার উপর উঠে গেছে। আমি জানি না ওইখানে কি হচ্ছে। আমি আবারও শুনতে পেলাম ওই বিগুলের সে ভাইব্রেশন, মানে টের পেলাম, শুনতে পাইনি, টের পেলাম। এবং ওই ভাইব্রেশনটা হলো ওইখান থেকে একদম ঠিক যেই জায়গায় আমি হেলান দিয়েছিলাম একটু আগে, ওয়ার্ড্রপ, ওই ওয়ার্ড্রপের উপরে এসে পড়লো। ওয়ার্ড্রপের উপরে এসে পড়ার পরপরই আমি দেখলাম দিগন্ত তার নিচে নামলো, তার বিউগলটা মানে ট্রায়াম্প একেবারে সে ঢুকিয়ে দিল তার ভেতরে। মানে ওই এন্টিটি নিজের একটা আকৃতিতে আসার আগেই দিগন্তে তারা ওই ট্রায়াম্প একেবারে তার পেট বরাবর ঢুকিয়ে দেয়, ঠিক ওই জায়গাটা, ঠিক যেই জায়গাটা কালো কালো বা সবুজ পাতা দিয়ে ঢাকা, তার উপরের জায়গার ভেতরে একেবারে সরাসরি এটা ঢুকিয়ে দেয়। এবং সে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, ঢুকে গেল, সে হাত দিয়ে তখনও ঠেকানোর চেষ্টা করছিল, এবং অপর হাত দিয়ে সে দিগন্ত তারা পরবর্তী কোনো অ্যাকশন যদি থাকে সেটাকে ঠেকানোর চেষ্টা করার মতো ওইভাবে তার ওই হাত বাড়িয়ে দিয়েছিল। তার হাতের লাঠি একটা, সেটা ততক্ষণে ভেঙে গেছে, আমি জানি না কিভাবে। দিগন্তের তারা নিচে নামে এবং ওর উপরে আবারও যখন চেপে বসতে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি দেখলাম কি তার হাইটটা ছোট হলো। এটা এক সেকেন্ডেই হয়। তার হাইটটা ছোট হলো, সে উড়লো, উড়ে এসে বিছানার দিকে গেল, এটুকু মনে আছে, মানে আমার উপর দিয়ে গেছে। তার মানে সে তখন নিজেকে ওই জায়গা থেকে লুকিয়ে সরাসরি সে তখন ভিক্টিমের ভেতরে চলে গেছে, মানে আমজাদের ভেতরে চলে গেছে। তখন আমজাদের ভেতরে যেহেতু চলে গেছে, এই মুহূর্তে দিগন্ত তারা তাকে সরাসরি ধরতে পারবে না। দিগন্ত তারা তখন আমাকে টেনে তোলে সেখান থেকে, সে আমাকে টেনে তুলে এরপর আমাকে উঠে বসায়, আমার পেটের উপরে সে সরাসরি হাত রাখে। তখন সে বোঝার চেষ্টা করলো যে সে আমার ইন্টারনাল কোনো ড্যামেজ করার চেষ্টা করেছে কিনা, সে দেখতে পাক বা না পাক, তারপরও সে রেখেছিল হাত। আমি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম টিএ কোথায়। তখন আমি দেখি টিএ বিছানার উপরে হেলান দিয়ে বসা, একেবারে লক্ষ্যহীনভাবে তাকিয়ে আছে। তার মানে টিএ তখন তার নিজের দুনিয়াতে। দেখুন তো তারা, সে আমাকে বলল ডক্টরকে ধরে ফেলেছে এখন, দাঁড়াও ওকে আমি বের করি। সে উঠে দাঁড়ালো বিছানার উপরে, সে আমজাদের দিকে একবার তাকালো, তারপরে সে ডিএর মাথার উপরে সে স্পর্শ করলো দুই হাত দিয়ে। সে যখন ডিএর মাথার উপরে স্পর্শ করে দুই হাত দিয়ে, ওই সময় মনে হলো যেন ডিএ সেইখান থেকে ঘোর থেকে বেরিয়ে আসছে, মানে সে ঘোর থেকে সেখান থেকে বেরিয়ে আসছে। এমন এক অবস্থা যেন ডিএর, যে ডিএ কি দেখে এসছে সে তা বলতে পারছে না, সে তো বোঝাতে পারছে না। ডিএ কিন্তু দিগন্ত তারাকে দেখতে পায় না, কিন্তু তাকে অনুভব করতে পারে। সে বুঝতে পারছিল দিগন্ত তারা আশপাশে, কিন্তু দেখতে পাচ্ছে না, তারপরও মাথা ঘুরেছে আর আমার দিকে একেবারে আশ্বস্ত নজরে তাকিয়ে বলল,
ইজ হি হিয়ার? সে কি এখানে? আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। তো মনে হলো যেন নিঃশ্বাস ছাড়লো, কিন্তু ওই অবস্থাতেই আমজাদের দিকে তাকিয়ে ভরকে গেল মনে হলো একদম। সে সাথে সাথে আমজাদকে যখনই ধরতে যাবে আমজাদ ভু এরকম করে উঠলো। তো ওইরকম আচমকা এরকম শব্দ করে ওঠার কারণে ডিএ একেবারে থতমত খায়, এবং তার থতমত খাওয়ার গতি এত বেশি ছিল যে সে দেয়ালের সাথে তার মাথা ঠুকে যায় রীতিমতো। আমি ততক্ষণে উঠে দাঁড়াই, দিগন্তের তারা তখন এক পাশে দাঁড়ানো আমাদের। ডিএ তখন নিজের মাথা নিয়ে ব্যস্ত, আর আমি তাকিয়ে আছি আমজাদের দিকে। আমি বলছিলাম যে কেবা আর কতক্ষণ? সে পাল্টা কি উত্তর দেয়, এক ভাই যাবে, 2 নম্বর ভাই আসবে, আর এক ভাই যাবে তো বোন আসবে, বোন যদি যায় তাহলে ভাই আসবে, ভাই যদি যায় তাহলে ভাই আসবে, ভাই যদি যায় তাহলে ভাই আসবে। আমরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি শয়তান, আমরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি সহ্য করতে পারি, আমরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, আমরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি চতুর। আমাকে মারতে পারবে না এখন, কারণ আমি এই যে এখন এইখানে বসে আছি, কিছুই করতে পারবে না আমাকে। তোমরা করো, তোমরা বলো বলো কি বলতে চাও বলো। মনে আসছিল না কোনো কিছু। এদিকে ওজিফার বই কোথায় সেটা আমার খেয়াল নাই তখন। মনে আসছে না দেখে আমি তার দিকে এগিয়ে যাই। লোকটাকে তো বাধা, আমজাদ বাধা। আমি তার 2টা কান যখন ধরতে যাব সেই সময় সেটা কোনো রকম করতে শুরু করেছে, মানে দিবে না এই জন্য সে বারবার মাথা এদিক ওদিক সরাচ্ছে। আমি একেবারে শক্ত করে তার মাথাটা একদম যখন জড়িয়ে ধরি 2 হাত দিয়ে আর কি, মানে চেপে ধরি, ওই সময় দ্বিগুণ তারা আমাকে বলে, আলো তুমি পিছিয়ে আসো। যখন সে আমাকে এই কথা বলে তখন তো আমি তাকে ধরা, কিন্তু আমি পিছিয়ে আসিনি। কিন্তু আচমকা দ্বিগুণ তারা আমাকে একটা টান মারে, হাঁচকা টান মারে, যে সেই টানে আমার নখ প্রায় উল্টে যায় তার কাপড়ের সাথে লেগে, প্রায় উল্টে যায়। তখন সে আমাকে টেনে ধরেছিল, কারণ ঠিক ওই সময় আমজাদ এমনভাবে মুখটা হাঁ করে, হাঁটা অবশ্যই বড়, কিন্তু ওই মুখ হাঁ করাটার একটা বিশেষত্ব হচ্ছে সে মুখ হাঁ করবে ঠিকই, কিন্তু সে হাঁটা হবে বিশাল বড়, যেন একটা ব্ল্যাক হোলের মতো। ওই ঘরের ভিতরে যদি একটা ব্ল্যাক হোল চলে আসে, ঠিক যতটুকু মুখ হাঁ করবে দিগন্তে তারা অতটুকুই মুখ হাঁ করতে দেখে। আমার কাছে সেটা ছোট, মানুষের শরীর দেখে সেটা ছোট, কিন্তু দিগন্তে তারা তা দেখতে পায় বিশাল বড়। এবং এই জন্য সে আমাকে সরিয়ে দেয়, কারণ আমি যদি এখানে থাকি তাহলে সে আমাকে গিলে ফেলতে পারে। মানে কি গিলে ফেলবে, আমার যতটুকু শেষ শক্তি রয়েছে সেটা আমাকে শেষ করে ফেলবে, এবং আমাকে তখন সে কাবু করে ফেলবে, ঠিক যেভাবে এই মুহূর্তে একটু আগেও ডক্টরকে কাবু করে ফেলেছিল, ঠিক সেরকম। দিগন্তের তারা তার পেছনে যায়। দেয়াল কিন্তু সেখানে কিন্তু কোনো মানুষ দাঁড়াতে পারবে না, প্রশ্নই আসে না, কারণ জানালা লাগাওয়া সেই খাট, পেছনে তো দাঁড়ানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। তারপরও সেইখানে দাঁড়ায় দিগন্তের তারা। এদিক ওদিক পেছনের দিকে সে ঘুরে তাকাতে থাকে, বোঝার চেষ্টা করে তার সাথে কোনো কিছু হতে যাচ্ছে কিনা বা কোনো ঝামেলা হবে কিনা। আমি তখন দেখতে পাই দিগন্তের তারা তার মাফলারটা খুললো, আমজাদের গলায় সেটা পেঁচালো, এবং এমনভাবে টানতে লাগলো যেন সে আমজাদকে এখন সাফোকেট করে সে মেরে ফেলবে। এবং যেই মুহূর্তে আমজাদের সাফোকেশন শুরু হলো, একটা মানুষ তো তরপায়, অনেক কিছু হয়। আমজাদকে এত বেশি পরিমাণ সে সাফোকেট করলো, যে কথা আমি আজ বলবো, কোনোদিন কাউকে বলিনি। আমজাদের দম সে একেবারে বন্ধ করে ফেলে। মানে আমজাদ যদি এই অবস্থায় থাকে 2 মিনিট সে মারা যাবে, কিন্তু সে এখন আর নিঃশ্বাস নিতে পারছে না, তার শরীরে কোনো অক্সিজেন নেই, কোনো কিছু নেই। সে তার যত তরপায়নি ছিল সব কিছু থেমে গেছে, মানে একরকম আমজাদকে প্রায় মৃত্যুর কাছে সে নিয়ে গেছে একদম। এবং সেই মুহূর্তে এন্টিটি মানে সে এই গেওয়া
সে যখন বুঝতে পারলো যে আমজাদকে দিগন্ত তারা প্রায় মেরেই ফেলেছে, সেই সময় সে বেরিয়ে আসে আমজাদের শরীর থেকে। এবং আমি দেখি কি আমজাদের ঠিক বুক এবং পেটের যে মাঝখানের জায়গাটা রয়েছে, এখান থেকে একটা ছোট্ট আকৃতির সেই ব্রোঞ্জের মতো আকৃতি, সেই মাথার মধ্যে সেই টুপি এবং তার ভিতরে অনেক জিনিসপত্র, মাথার একটু চৌকাঠ, সেইখান থেকে একদম বেরিয়ে আসা লাফ দিয়ে সে আমাদের ঠিক সামনে পড়ে, মানে এমনভাবে সে লাফিয়ে পড়ে যেন সে ওই শরীর থেকে বেরিয়ে এসছে মাত্র। এবং ওই মুহূর্তে দিগন্ত তারা গলার ফাঁস সরিয়ে তার হাত দিয়ে এত জোরে একটা ফোর্সফুলি একটা বাড়ি মারে তার বুকের ভেতরে। আমজাদ এইভাবে শ্বাস নিয়ে ওঠে, আমজাদ এইভাবে শ্বাস নিয়ে উঠে এবং ঠিক ততক্ষণে ওই এন্টিটি বাথরুমের দরজার দিকে এগিয়ে যাচ্ছিল তার নিজের আকৃতি নিয়ে সেখান থেকে পালাবার জন্য। এবং দিগন্তের তারা তাকে সাথে সাথে মানে সেখানেই ধরে ফেলে, এবং সেইখানেই ধরে ফেলে তাকে একেবারে দেয়ালের উপরে ছুঁড়ে মারে। যখন দেয়ালের উপরে কোনো কিছু পড়ে শব্দ হয় না, কোনো শব্দ হয়নি, শুধুমাত্র নিচে পড়ার পরে যে জিনিসগুলোর উপর পড়েছে সেই জিনিসগুলো এলো পাত্রে এদিক সেদিক পড়েছিল শুধুমাত্র। সেই বিগলটা আবার তার হাতের মধ্যে চলে আসলো, সেই বিগল তার হাতের মধ্যে চলে আসলো এবং দিগন্ত তারা বলল, আলো বলো, আলো যে বলো, মাত্র মানে সে যেই মুহূর্তে আমাকে বললো যে বলো, আমিও সাথে সাথে কি বোঝা জানি বললাম যে আল্লাহু আকবার। এবং আমার যেটা মনে হলো যে আমার এই শব্দটাই বিগলের ভেতর দিয়ে ঠিক ওর উপরে গিয়েছে, ঠিক ওই এন্টিটির উপর গিয়েছে, মানে শব্দটা, মানে আমি জানি, আমি বুঝি, আমি এখনো বুঝি ওই শব্দটা আল্লাহু আকবার ওই বিগলের ভেতর দিয়ে এমনভাবে সেই এন্টিটির উপর যে পড়লো যেন ওই শব্দ তরঙ্গে এন্টিটি একেবারে চোখের সামনেই, ও চিৎকারি দেওয়ার সময় পায় নাই, ও জাস্ট ঝরা বালুকো না, মানে ঝোট, মানে মিশে গেছে একদম, জাস্ট শেষ, ফিনিশ। আমি অবাক তখনও। আমি পুরো ব্যাপারটা দেখে পুরো প্রসেস তখনও হজম করতে পারছিলাম না, কি হচ্ছে না হচ্ছে চারপাশে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে ডিএ আমাকে বলল, কি হয়েছে? কারণ ডিএ নিজেও একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পায়, মানে যে স্ফুলিঙ্গটা ধরুন আমরা যখন বিভিন্ন রকমের আতশবাজি ফুটাই যেরকম স্ফুলিঙ্গ, এরকম অনেক স্ফুলিঙ্গ সে দেখতে পায়। এই জন্য সে আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। আমি তখন তাকে বলি মেরে ফেলেছে। যখন আমি এই কথা বলি যে তাকে মেরে ফেলেছে, তখন ডিএ বলে আসলে তো তাহলে একজন গেল। এই কথা বলে সে আমার দিকে এগিয়ে এসে আমার হাতে, আমার কাঁধে তার বাম হাত রেখে বলল এখন আরেকজন। আমি বললাম মানে? দেখুন তো তারাও সাথে সাথে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল এরা একজন না, এরা কয়েকজন। এই কথা বলে দিগন্ত তারাও তার দিকে তাকালো যেন আরেকজন এখনই আসবে অথবা আরেকজন এখনই জাগবে অথবা আরেকজন হয়তো চলে আসার পথে। দিগন্ত তারা আমাকে বলল আলো তুমি তৈরি হও, আজ রাতে এখান থেকে এত সহজে বের হওয়া যাবে না। আমির কোথায়? আমি বললাম যে সে কোথায়, আমি নিজেও যাই না। তখন আমি দেখলাম যে সে এমনভাবে উপরের দিকে তাকালো যেন সে আমির সাহেবকে স্মরণ করার চেষ্টা করছে, মানে সে আমির সাহেবকে ডাকার চেষ্টা করছে। কিন্তু আমাকে সে যেটা বলল যে আমি আমিরের কাছে এই খবরটা পৌঁছে দিয়েছি যে এই মুহূর্তে আফ্রিকার অমুক প্রভিন্সে সে যাতে পৌঁছে যায়, সেইখানেও সব কিছু করা। ডক্টরকে জিজ্ঞেস করো তো তার স্টেশন কোথায় ছিল। আমি যখন ডিএকে জিজ্ঞেস করলাম আমজাদের স্টেশন কোথায়, এটা জিজ্ঞেস করলো সে, তখন ডক্টর এদিক ওদিক তাকালো। আমি বললাম যে তুমি উত্তর দাও, মানে উত্তর দিন আপনি।
তো ডক্টর তখন বললো যে অমুক প্রভিন্সে তার স্টেশন ছিল। আমি দিগন্ত তার দিকে তাকাই, দিগন্ত তার আমাকে বলল, তাহলে ঠিক জায়গায় আমেরিকা।